परम पुरुष ठाकुर श्री रामकृष्ण देवेर चरण धूलि माथाय निये श्री श्री दुर्गा माता ओ बाबा महादेवेर पादपद्मे शतकोटी प्रणाम जानिए उपस्थित যাত্রামোদী দর্শকের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চলেছি 1432 বঙ্গাব্দের এক অশ্রু সজল পালা প্রযোজনা।
ছেলে দুটো সকাল থেকে যে কোথায় বেরিয়েছে তা ভগবানই জানে। বলি আজকে হোলির দিনে বাবুদের কি ঘর বলে খেয়াল আছে? বাবা আছে পূজা মণ্ডপে বসে আর ছেলেরা রঙের বালতি হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। না বাবা চাই আমি চট করে পুজোটা দিয়ে আসি, আজকে এমন হোলির আনন্দের দিনে। হাতে ধরে দাঁড়িয়েছি বৌদি, আশা করে নিরাশ করে ফিরিয়ে দেবেন না। একে কারা তোমরা? আমি আপনার সবই অর্জুনের বন্ধু দিলীপ। और मैं हूँ जंग ए आलम। না না, ও নামে আমার স্বামীর কোনো বন্ধু নেই, তোমরা চলে যাও এখান থেকে। বলছেন তবে যাই। আরে আলম যাওয়ার আগে বৌদির একটু ভাব খেয়ে যাই। একে আসুন আসুন ভাবি, না। আপনার মিষ্টি গালে একটা চুমু। খবরদার শয়তান, তোদের সাহস তো কম নয়। আমার বাড়িতে এসে আমার স্ত্রীকে অসম্মান করিস। আজ তোদের আমি সাবাস সাবাস সাবাস। এই জন্য আমি তোর বুদ্ধি আর সাহসের এত প্রশংসা করি। সত্যি তুই এই যুগের অর্জুন। আপনি এখানে পুজো উপলক্ষে চলে এলাম। দেখ তুই নিমন্ত্রণ করতে ভুলে গেলে কি হবে? আমি তো তোকে আর ভুলে যেতে পারি না, তাই চলে এলাম। স্যার আপনি রাস্কেল কোথাকার, তোরা এখানে এসেছিস ঝামেলা করতে? অবলা নারী নিকেতন একটা সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান, আর সেটা স্থাপনের স্বার্থে অর্জুন তো বলেছে ওর ভিটে মাটিটা ছেড়ে দেবে। না, শুধু আমি নই, এই পাড়ার একজনও আপনার স্বার্থের হাড়ি কাটে বাধা দেবে না। ও তাহলে আমি যা শুনেছিলাম তাই ঠিক। কি শুনেছেন আপনি? না, তুই নাকি আমার বিরুদ্ধে জনমত গঠন করছিস যাতে আগামী ইলেকশনে ভোটে জিতে এমএলএ হতে পারিস। না, সে ইচ্ছা আমার কোনোদিন ছিল না, আর আজও নেই। আমি শুধু আমার মতো এই গরিব মেহনতি মানুষগুলোকে বোঝাতে চাই। তারাই কিন্তু আমার বিরুদ্ধে অস্ত্রে শান দেয়। একটা কথা ভুলে যাচ্ছিস অর্জুন, জুতো যতই দামি হোক তার যথাযোগ্য স্থান কিন্তু পায়ের নিচেই। না, দিন বদলে পালায় সে মাথাতে ওঠে। হ্যাঁ, সেটা ক্ষণিকের জন্য, আবার সে আছড়ে পড়ে পায়ের তলায়, যেমন আজ তুই পড়বি। শুভঙ্কর না! আমি ভয়ঙ্কর না, যার এক ছবলে সুষণ যাত্রা। আমরা কি সেই ব্যবস্থা করবো স্যার? আপনার অর্ডার পেলে এই ছেলেকে না না না, ও কাজ তোমরা করবে না, ও কাজ তোমরা করবে না, ও কাজ তোমরা করবে সরে না। যাও, সরে যাও সুয়াদা, তুমি সরে যাও। ওদের অস্ত্রের মুখোমুখি দাঁড়াতে এই ভক্তির ছেলে অর্জুন মালিক এতটুকু ভয় করে না। না না না, ভয় পেতে হবে কেন? তুই শুধু বল এই ভিটে মাটি ছেড়ে কবে চলে যাচ্ছিস? কোনোদিনই না। আমার এই 14 পুরুষের ভিটে মাটি ছেড়ে 14 পুরুষের ভিড়ে। শোন অর্জুন, সন্ত্রাস সৃষ্টি করার অপরাধে 1 বছর বাড়ি ছাড়া ছিড়ি, আর সেটা আমার বাবার দোয়াতে আবার এখানে ফিরে টাই পেয়েছিস, তারপর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিস। না, আমি কোনো ষড়যন্ত্র করিনি। আপনাদের শুধু অন্যায়ের প্রতিবাদ করেছি মাত্র। প্রতিবাদ, কি করবি তুই? তুই কি জানিস আমার কথা মতো কাজ না করলে আমার এই বাঘা সিংহটা তোর ওই নতর হরিণী বউটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। প্রভাবশালী পাশা খেলায় পরাজিত অর্জুন, আমরা বিজয়ী গৌরব, তাই এখন তুমি আমাদের আজ তোদের আমি শেষ করে ফেলবো। আমার পায়ের নিচে এসে ফেল, আজ আমি কৃষ্ণ মন্দিরে ওকে বলি দেবো। স্বয়ং ভগবান কেন, থানা পুলিশ এলেও তোদেরকে আজ কেউ বাঁচাতে পারবে না। কালী পুজোয় পশু বলি হয়,
উৎসবে শ্রীকৃষ্ণের সামনে তুই থানায় গিয়ে ছুটে খবর দে। কতটা রক্ত নষ্ট হয়ে গেল বলতো? শালা ব্লাড ব্যাংকে দিলে কয়েক হাজার টাকা পাওয়া যেত। যাক সন্দীপ, তুই ওর বাচ্চা দুটোর ব্যবস্থা কর, আমরা একটু পরেই আসছি। ওকে স্যার। ছোট এখানে খেলা করছে আর বড়রা থানায় গেছে। আগে স্যার ছোট লোককে শেষ করে তারপর থানায় গিয়ে স্যার বড়টা ওকে শুনছো, আমাদের ছেলে দুটোকে ওরা বোধ শেষ করে দেবে। একে একে তুমি কথা বলছো না কেন? একে তুমি কথা বলছো না কেন? তুমি কথা বলছো না কেন? তোমার তোমার সারা শরীরে এত রক্ত কেন? ওটা রক্ত নয় বৌদি, ওটা যে সুস্বাদু পানীয়। অনেকক্ষণ কেঁদে কেঁদে তোমার গলাটা শুকিয়ে গেছে তো, তাই ওটাকে যে তোমায় পান করতে হবে। চোখ মেলে দেখো নন্দনপুরবাসী, আমাদের মতো রাজনৈতিক নেতারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য কতটা হিংস্র শয়তান হয়ে উঠতে পারে। আপনি হাসছেন স্যার? না হেসে উপায় কি বলুন? সারা দেশে যা চলছে তাতে তো হাসি ঠাট্টা দিয়ে উড়িয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। তাহলে পুলিশকে নিয়ে তো জনগণ হাসি ঠাট্টা করবে স্যার। আরে করে করুক, তাতে কি যায় আসে? মাসের শেষে মাইনেটা তো আর আটকাবে না। তাহলে মাসের শেষে কয়েকটা নোটের বান্ডিল গুনে পকেটে ভরার জন্যই কি খাকি পোশাকে পুলিশের চাকরি করা স্যার? ঠাকুর, বর্তমান পরিস্থিতি সে কোথায় বলছে? না না স্যার, আপনার মতো অফিসারের মুখে অন্তত এই কথাটা মানায় না। পুলিশের সংবিধান কার্যকর করার অনেক চেষ্টা করে সফল হতে না পেরে এই সহজ সরল পথ আমি বেছে নিয়েছি। তাই বলে শিক্ষা দীক্ষা বিবেক মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে দারোয়াবু একবার তাড়াতাড়ি আমাদের বাড়ি চলুন। কেন, কি হয়েছে? ওরা বোধ হয় এতক্ষণ আমার বাবাকে মেরে ফেলেছে। আমার মা ভাই ও শুভকন্যা আর তার গুন্ডা দল। তুই তখন কোথায় ছিলি? এ কথা তোকে কে বলেছে? কেউ বলেন স্যার, আমি নিজে দেখেছি। ওরা ছুরি তরবারি পিস্তল নিয়ে আমার বাবাকে। না, তুই কিছু দেখিসনি, তোর কিছু দেখা চলবে না। কিন্তু স্যার ও তো বলছে ও নিজের চোখে। না, ও কিছু দেখেনি, ওর কিছু দেখা চলবে না। আর যদিও কিছু দেখে থাকে তাহলে ভুল দেখেছে। না ভুল নয় স্যার, আমি নিজে দেখেছি। অসময়ে বড্ড জ্বালাতন করে। সেবাই সেবাই, কিন্তু স্যার, আসামিকে জেলে ভরে দাও। ওকে স্যার। কিন্তু স্যার, আপনার ওই কিন্তুর উত্তরটা আমি পরে দিচ্ছি। সিপাই, Yes, sir. আসামিকে জেলে ভরে দাও। ওকে স্যার, চলো। অর্জুন মালিকের খুনের অপরাধে ওকে আমি অ্যারেস্ট করলাম। এর কাজটা কিন্তু আপনি ভালো করলেন না। এতদিন জানতাম পুলিশ বা মানুষ, কিন্তু আজ বুঝলাম তারা এক অন্য জাতের জীব। হ্যাঁ চলুন। কিন্তু স্যার, আপনাকে আমি একজন আদর্শবান পুলিশ অফিসার হিসেবে শ্রদ্ধা করতাম, কিন্তু আজ আপনি যা কাজটা করলেন ওকে বাঁচানোর জন্য। স্যার, ওর বাবার খুনের অপরাধে হ্যাঁ, ও বাবার খুনের দায়ে জেল খালেও অন্তত বেঁচে থাকবে। নেতা মন্ত্রীদের চাপে আর নিজের চাকরিটা বাঁচানোর জন্য আমি যে কাজ করতে পারি, আমার সেই অসমাপ্ত কাজ করবে অসীম, নেবে পিতৃ হত্যার প্রতিশোধ। কিন্তু এই মুহূর্তে যদি আমি ওকে ছেড়ে দিই তাহলে মাত্র 1 ঘন্টা, হ্যাঁ মাত্র 1 ঘন্টার মধ্যে খবর পাবেন নদীর তীরে ওর লাশ পড়ে আছে। লাশগুলোকে নদীতে তুলে নিয়ে আসবেন আর প্রচার করে দেবেন জনরোষের শিকার হয়ে ওরা মারা গেছে। না শুভঙ্কর বাবু, ওকে আমি সাজিয়ে ফেলেছি। ওই দেখুন,
হাজত বন্দি হয়ে আছে অর্জুন মালিকের খুনি অসীম মালিক। না, ওকে আমার চাই, ওকে ছেড়ে দিন। আর তা সম্ভব নয় শুভঙ্কর বাবু। অসীম, অসীম, একবার এসে দেখে যা তোর বাবা আর ভাইকে ওরা এই যে পুলিশ জানো আমার স্বামীকে না ওরা কেটে খুন করে দিয়েছে। আমার ছোট খোকার গলায় পা দিয়ে ওকে একেবারে নীরব করে দিয়েছে। কিন্তু আমার বড় খোকা যে থানায় এসেছিল ও পুলিশ বলে না আমার বড় খোকা কই বলে না পুলিশ বলে না। তার বাবাকে খুনের দায়ে জেল হেফাজতে বন্দি। ওই দেখুন আমার বড় খোকা তার বাবাকে খুনের দায়ে জেল হাজতে বন্দি। বাড়ির দেশের বিচার ব্যবস্থা, আইন প্রশাসন, বাবা অসীম বাবা। দারোগা বাবু, আমার ভিতরে এরকম সিগারেট সহ্য করবেন না। বালিটাকে ঘাড় ধাক্কা মেরে কাছে বের করে দে। আমি ভয়ঙ্কর না, যার কিছু বলেই শোষণ যাত্রা। তাই শোনো রিপোর্টার, আজ তুমি এখানে যেটা দেখলে, যেটা শুনলে, পুরোটাই সিনেমার ছবি মনে করে বলে। আর এটাকে যদি পেপারের পাতায় ছাপার চেষ্টা করো, সপরিবারের শোষণ যাত্রা কেউ রোধ করতে পারবে না। কথাটা মনে রাখবে। আইন নেতার মন্ত্রী ঘেরাটপে বন্দি, পুলিশ আর জনগণের শত্রু। আর আমার মতো সাংবাদিকরা বর্তমান নগ্ন রাজনীতির জাতাকলে নিষ্পেষিত। কিন্তু আমাদের এই নীরব হাহাকারের কথা আমরা কাকে জানাবো? কে শুনবে আমাদের কথা? স্বাধীন ভারতবর্ষের জনগণ আজ সব স্বাধীনতা হারিয়ে ডুকরে ডুকরে কাঁদছে। ওদের মতো লক্ষ লক্ষ নির্যাতিত নিপীড়িত জনগণের মাঝে এদেশের কাঁদছে স্বাধীনতা, হাসছে জননেতা। আনন্দ কুমার মাইতি, নাট্য নির্দেশনা দয়াময় লায়েক, সহ নির্দেশনা চিন্তাহরণ মাঝি, দল ম্যানেজার মনুসারাম পাল, কোষাধ্যক্ষ তারাপদ দে, আবহ ও সঙ্গীত মাস্টার জগন্নাথ বিশ্বাস, আলো ও ধ্বনি মাস্টার তারাপদ ও মাস্টার মনোজ, সাজসজ্জা ও মহিলা চরিত্র রূপায়ণে অভয়ানন্দ যাত্রা নিকেতন, ফরিদপুর, দুর্গাপুর। পরিচালনায় দুবেরডাঙ্গা 16 আনা দুর্গোৎসব পূজা কমিটি। পরিবেশনায় দুবেরডাঙ্গা 16 আনা দুর্গোৎসব পূজা কমিটি কোলাকুশিবৃন্দ। এরপর এই ঘটনার ঠিক 14 বছর পরে আমি দেবো না, ওদের কুল হাসি আমি চিরতরে স্তব্ধ করে দেবো। আমাদের বান ভাঙা কান্না মুঠো মুঠো ছড়িয়ে দেবো ওদের সংসারে। দেখি কে যাচ্ছে? ওই তো আমার বাবা ভাইয়ের খুনি নাটা দিলি পার জঙ্গি আলাম। এই শয়তান, আমি তোদের ছাড়বো না। তোদের আজকে মৃত্যু হবে। তুই ওদের কোনো ক্ষতি করতে পারবি না। কে তুমি? তোর শত্রু।
আরেকজনের কাজে বাধা দেয় তখন সে হয়ে যায় তার শত্রু, আর আমি যখন তোর লক্ষ্য পূরণে বাধা দিয়েছি তখন আমি তোর শত্রু বলছি। কিন্তু তুমি বাধা দিচ্ছ কোন অধিকারে? কে তুমি? আমরা সবাই একটি বীণার তার, একই সাথে বেজে উঠি হয়ে মধুর ঝংকার। আমরা সবাই একটি বীণার তার, একই সুরে বেজে উঠি হয়ে মধুর ঝংকার। সেই ঝংকার উঠবে বেজে বাসবো ভালো, রাখবো ভরে এই জীবন হাতে গায়ে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো আমার। বাসবো ভালো, রাখবো ভরে, ভালো রাখবো ভরে, ভালো। রাখবো। এই তার মানে তুই পুলক, তাই না? হ্যাঁ রে। এই কেমন আছিস? এই রে গ্রামের সবাই কেমন আছে? আমার মা কেমন আছে? আমার মা এই কি হলো, চুপ করে আছিস কেন? বল না আমার মা। আমি জানি না অসীম। পুলক অসীম তুই একটু শান্ত হ অসীম, মাথা স্থির রেখে আমার কথাগুলো মন দিয়ে শোন। হ্যাঁ হ্যাঁ বল বল বল। আমার মা, আমার ভাই বিচারের পৌঁছনে তোর জেল হওয়ার পর পাগলিনী মাসিমাকে আশ্রয় দিয়েছিল তোরই বাবার অভিন্ন হৃদয় বন্ধু ডাক্তার অমূল্য পাল। আর সেই অপরাধে একদিন শুভঙ্কর নাগের অত্যাচারের খড়গ নেমে এলো ওই ডাক্তার কাকুর সংসারে। ওই ডাক্তার কাকুর সংসারে দুরবস্থা সহ্য করতে না পেরে পাগলিনী মাসিমা যে কোথায় হারিয়ে গেল তার কোনো সন্ধানই পায়নি। না এ পুলক, আমার ভাই অমিত কেমন আছে? তোর বাবার মৃতদাহ করা হলো ঠিকই, কিন্তু অমিতের মৃতদেহ আজও সন্ধান মেলেনি। না না রে না, সবার সন্ধান আমাকে পেতে হবে। তারপর আমি আঁকবো একটা একটা করে জীবন্ত ছবি, যে ছবি হবে এই সমাজে একটা জ্বলন্ত দর্পণ। আমিও চাই, আর সেজন্যই আমি এখানে ছুটে এসেছি। তাই যদি হয় তাহলে আজ দুটো শয়তানকে হাতের মধ্যে পেয়েও তুই মারার জন্য বাধা দিলি কেন? ঠিক এই মুহূর্তে কাজটা করা উচিত নয় বলে। পুলক Yes! কলকাতার বুকে এই প্রকাশ্য লোকালয়ে তুই ওদের দুজনকে খুন করে পালাতে পারবি না, কারণ ধরা পড়লে তোর যাবজ্জীবন জেল নয়তো ফাঁসি। তাহলে তোর পুরো দায়িত্বগুলো পালন করবে কে? কে নেবে তোর ওই পিতৃ হত্যার প্রতিশোধ? আমি করবো রে। আমি 14 বছর জেলের সেলে বসে এই বুকের মধ্যে একটা মণ্ড তৈরি করেছি। দেখ, তার ভিতরে ছড়িয়ে দেবো ওদের মুখ। ওই দেখ শয়তান দুটো একটা মেয়েকে একা পেয়ে উত্তপ্ত করছে। শয়তান, আজ মৃত্যু তোদের চুলের মুড়ি ধরে টানছে। আমার হাত থেকে কেউ তোদের বাঁচাতে পারবে না। না, ক্ষতি করতে পারবি না। খুন হয়তো করবো না ওদের ঠিকই, কিন্তু ওদেরকে বুঝিয়ে দেবো এই গ্রাম বাংলায় এখনো মানুষ বাস করে, আর এই মানুষের হাতে ওদের শেষ পরিণতটা কি। দেখ পুরক, শেষ পরিণতটা কি। না 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 না, ওকে একা ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। রাগের বসে ও হয়তো দুজনকে খুন করে ফেলবে, তাই ওর পিছনে আমাকে ছায়ার মতো অনুসরণ করতে হবে। হবে না শয়তান, তোদের কোনো উদ্দেশ্যই সফল হবে না। আরে হবে রে হবে। তাই তোমার উপর একবার যখন আমাদের নজর পড়ছে তখন কথা না বাড়িয়ে সুর করে আমাদের সঙ্গে চলে যাওয়াটাই বুদ্ধিমতির কাজ। আচ্ছা ভাবছো কার সুন্দরী, তোমার তো আমরা যাত্রার কাছে নিয়ে যাবো না। তুমি যার প্রথম খাদ্য হবে তিনি একজন মহাদেশের মন্ত্রী। তুমি আমাদের কিছুই করতে পারবে না। আই মন্ত্রী বেডরুমে তোমাকে যেতেই হবে। আমরাই তোকে ছিঁড়ে খেয়ে ফেলবো। তোদের ইচ্ছা অপূর্ণ রাখবো না শয়তান।
ছিঁড়ে খেতে চেয়েছিল তো। আর খাবি? আয়, এগিয়ে আয়, যা খা। যাচ্ছে বেয়াদব ছোকরা, আমাদের সঙ্গে টক্কর নিতে গেলে স্বয়ং আল্লাহ তাআলা তোকে জিন্দা রাখতে পারবে না। আয় আয় আমিও এই যুগের এই স্বপ্নের রাজা হলে তোর সঙ্গিনী, যাতে সাপের লেজে পা দিবি, এর পরিণাম কি ভীষণ, কি ভয়ঙ্কর। তোরা শুনে যারা শয়তান, মৃত্যু ভয় ভয় হেতাই তোদের মতো ধনগর্বিত এই সর্বহারা মিছিলের নায়করা নয়। কে আপনি? আপনাকে তো এই এলাকায় কোনোদিন দেখিনি। দেখলে কি করতেন? ড্যাডকে বলে আপনার মতো এরকম একটা হ্যান্ডসামকে আমার বডিগার্ডে রাখতাম। তা হয়তো রাখতেন, কিন্তু আপনার মতো একটা ডেড বডিকে গার্ড দিয়ে কি লাভ? তাকে তো শিয়াল সুবলে ছেড়ে খাওয়াটাই ভালো। তাহলে কেন এসেছেন এই ডেড বডিকে বাঁচাতে? নিশ্চয়ই আপনার বুকে কামনার আগুন জ্বলছে। আমিন। যে মেয়েরা নিজের শরীরটাকে বাজারে পণ্যের মতো ঘুরে বেড়ায়, এই যুব সমাজের বুকে কামনা আগুন জ্বেলে দেয়, তাদেরকে আমি শ্মশান ঘাটের ডেড বডি বলে মনে করি। তাহলে কেন এসেছেন সেই ডেড বডিকে বাঁচাতে? আপনার বুকেও কি কামনার আগুন জ্বলছে? সে দুর্ভাগ্য আমার জীবনে আসেনি, আর আসবে না কোনোদিন। চলি। না, সে আগুন তোমার বুকেও জ্বলবে। আমি জ্বালাবো সেই আগুন, আর তোমাকে আমার বুকে জড়িয়ে ধরে বলবো, ये लड़का हाय अल्लाह कैसा है दीवाना, मुश्किल है कितना दिल इसको समझाना, बेकरार होता है होते होते प्यार होता है, हाय अल्लाह कैसा है दीवाना, इतना मुश्किल है तो इसको समझाना, धीरे धीरे दिल बेकरार होता है होते होते प्यार होता है, हाय अल्लाह कैसा है दीवाना। নীলজ্জ মেয়ে কোথাকার, নীলাজ্জতার সীমারেখা থাকে আপনি সেই সমুদ্র কাভার করে দিয়েছেন, একটা বাজার মেয়ে পরিণত হয়েছেন। What? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। একজন সম্মানীয় মন্ত্রীর মেয়েকে তুমি? এটাই একদিন আপনার জীবনে চরম সর্বনাশ ডেকে আনবে। সেদিন বুঝবেন আপনি যে পথটায় চলছেন না একটা কাঁটা বিছানো পথ, আর যেগুলো বলছেন সেগুলো বাষ্প ভরা দম্ভের বুদবুদ, আর যেগুলো করছেন একটা পাপের পসরা ছাড়া আর কিছু না। পালানোর চেষ্টা করবেন, পিস্তলটা আপনি নামান স্যার। এবার বলুন কোন অপরাধে আমি পালানোর চেষ্টা করব? তুমি ওই ভদ্র মহিলা শ্লীলতাহানির চেষ্টা করো না? শ্লীলতাহানি? এ হলো আমাদের স্বাধীন দেশের পুলিশ। তাই সুখবরটা আপনাকে কে দিল? জঙ্গি আলাম না নাটা দিলীপ? তার মানে মানে এত ভালো কাজ, শুভ কাজটা তো ওদের মতো ছেলেরাই করতে পারে যারা রাজনীতির ছত্র ছায়ে বেড়ে ওঠে এই সমাজের বুকে নবগুঞ্জার সৃষ্টি করছে। তাহলে আপনি? উনি আমাকে অসম্মানের হাত থেকে বাঁচিয়েছেন। ও, আই এম সো সরি মিস্টার বাঙালি। কিন্তু নাম তো একটা নিশ্চয় আছে। না নয়, বাবা মামার নাম রাখতে ভুলে গেছেন, নয়তো রাখেননি। থাকেন কোথায়? আপনার ঠিকানা? ঠিকানা ঠিকানা আমি হারিয়ে ফেলেছি হাজার মানুষের ভিড়ে, ঠিকানা আমি হারিয়ে ফেলেছি হাজার মানুষের ভিড়ে, স্মৃতিটুকু শুধু রেখে গেছি আমি, স্মৃতিটুকু শুধু রয়ে গেছে আমার, ভুলিনি গো তোমাদের হাজার মানুষের ভিড়ে, ঠিকানা আমি হারিয়ে ফেলেছি হাজার মানুষের ভিড়ে। আশ্চর্য মানুষ! আশ্চর্যের কি দেখলেন? কি দেখলাম না তাই বলুন। মানুষ সামান্য একটু প্রশংসার কাঙাল হয়ে কত রকমের হ্যাংলামো করে, অথচ উনি আপনার এত বড় উপকার করেও বিন্দু মাত্র প্রশংসার প্রত্যাশা না করে নিজেকে লুকিয়ে রাখলেন। হ্যাঁ, পৃথিবীতে কিছু পাগলের ভূমিকা আছে। তা আপনি বলতে পারেন,
কারণ উঁচু তোলার মানুষ বলে পরিচিত আপনার মতো মদগর্বী ধনীদের কাছে এর চেয়ে বেশি কৃতজ্ঞতা আশা করা যায় না। Yes, আমি ইন্সপেক্টর। আমি ছিলাম, আছি এবং থাকবো, কারণ আমার এই পরিচয়টা কারো দয়ার দান নয়, নিজের শিক্ষা ও যোগ্যতার বলে অর্জন করা, যেটা আপনাদের পরিচয়ের মতো এই দুঃস্বপ্নের চোরাবালিতে হারিয়ে যাবে না। চলে, নমস্কার। আচ্ছা, আমিও মন্ত্রী শুভঙ্কর নাগের মেয়ে মিস হেনা নাগ। ফুটপাতের একটা কুকুরের বেওয়ারিশ কুকুরের জন্য তুমি আমাকে আজকে অপমান করে গেলে। আমি ড্যাডকে বলে তোমায় সুন্দরবনের এক সাপদ সংকুল অঞ্চলে ট্রান্সফার করিয়ে দেব। তখন বুঝবে এই কালনাগিলির লেজে পা দেওয়া কতটা ভয়ঙ্কর। কি ভীষণ ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছে সারা দেশের মানুষ। এক বুক আশা নিয়ে ভোট দিয়ে যাদের হাতে তুলে দিয়েছে দেশের শান্তি রক্ষার দায়িত্ব, সেই রক্ষকে আজ ভক্ষ হয়ে দেশের সুখ শান্তির চিতা জ্বালিয়েছি। এই অবস্থা চলতে থাকলে দেশের মানুষকে খুব শীঘ্র দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে। কোথায় আর যাবে বাবা? সারা দেশটাই তো আজ একটা বদ্ধভূমি, ওদের অন্যায় অত্যাচারের স্টিম রোলার। মানুষ কতদিন সহ্য করবে বলতো? তার সহ্যের তো একটা সীমা আছে নাকি? আজীবন বাবা, আজীবন। ভুলে যাচ্ছ কেন বাবা? ওদের সীমাহীন অত্যাচার সহ্য করেও আমরা কিন্তু কাকিমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিনি। কাকিমা যদি নিজে এ বাড়ি ছেড়ে চলে না যেত। কিন্তু সেই মনের জোর কজনে আছে? কজন পারবে অন্যায় বিরুদ্ধে ন্যায় নীতি আর সততার হাতিয়ার হাতে ধরে নিতে? এ কথা ইংরেজরাও ভেবেছিল বাবা, যে ভারতবাসী ভীরু কাপুরুষ, তাই সারা জীবন তারা এই দেশে শাসন করবে। কিন্তু না, তাদের সেই অন্যায় অত্যাচার স্টিম রোলারের সামনে বুক পেতে দিয়েও ভারতবর্ষের স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য ভারত মায়ের বীর সন্তানের অভাব হয়নি। আর সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য ভারত মায়ের সুসন্তানের অভাব হবে না গো বাবা, অভাব হবে না। হবে, আমি বলছি হবে, কারণ এই দেশের যুব সমাজের হাতে চুরি পড়তে আর বেশি দেরি নেই। ঠিকই বলছি দাদা, ঠিকই বলছি। প্রকাশ্য দিবালোকে হাজার হাজার মানুষের সামনে নারী নিগ্রহ হলেও যাদের মুখে একটা প্রতিবাদের ভাষা ফোটে না, তাদের নিয়ে তুই আশা করছিস কি করে দাদা? কিন্তু তোর এই কথা সত্যতা যাচাই করতে কোথাও যেতে হবে না রে দাদা, কারণ এই ঘটনাটা ঘটেছে কিছুক্ষণ আগে বাস স্ট্যান্ডে। আর সেই নিগৃহীতা নারী আর কেউ নয়, তোরই একমাত্র বোন এই বিপাশা। কি বলছিস রে মা? ওরা তোকে মোড়ের মাথায়। শুধু আমাকে নয় বাবা, শুধু আমাকে নয়, আমার মতো হাজার হাজার মেয়েকে ওরা খেলার পুতুল বানিয়ে রেখেছে। ওরা যখন ইচ্ছে আমাদের যেমন ভাবে নাচাতে পারে। না, আমি হতে দেব না। বল বিপাশা, বল, কে বা কারা তোরা এত বড় অসম্মান করেছে বল। বেশ, তোর যদি এতই জেদ তাহলে শোন শোন, তার নাম হলো শয়তান শোভননাথ। শোরে বাচ্চা, আমি তোকে ছাড়বো না। শোরে বাচ্চা, ওদের সঙ্গে টক্কর দিতে যাস না। ওরা সাপের চেয়েও ক্রূর আর বাঘের চেয়েও হিংস্র। সেই জন্য তো আমি দেখতে চাই বাবা, ওই মন্ত্রী শুভঙ্কর নাগের ছেলে হয়ে ও কতখানি শক্তিধর, কত ক্ষমতা আচর। এই কোনো শক্তি নেই। তাছাড়া আমি মন্ত্রী তো ওর কি? জনগণের ভোটে নির্বাচিত মন্ত্রী আমি যা করব এই জনগণের ভালোর জন্যই তো করব। ও তাই বুঝি আপনার ছেলে সারা এলাকা জুড়ে গুন্ডামি, মস্তানি, রগবাজি, মেয়েদের ভেবে অসম্মান করে চলেছে? সাবধান, মুখ সামলে কথা বলো। তোমার ভাগ্য ভালো যে তুমি একটা মেয়ে মানুষ, নইলে তোমাকে আমি। তোমার সাহস কি করে হয় আমারই সামনে দাঁড়িয়ে আমারই ভোটারদের অসম্মান করবার? বাবা, আমি একটা কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। শোনো মা, অপরাধী রং বিচার করতে আমি শিখিনি। তাছাড়া আমার চোখে সব অপরাধী সমান। অপরাধী আমার ছেলে বলে শাস্তি তাকে পেতেই হবে। এখন আপনি যা বলছেন এবং যা করছেন এটা নিশ্চয়ই আপনার রাজনৈতিক ঝলক, যার পুরো ছবিটা এই জনগণ একটু পরেই দেখতে হবে। তা তুমি বলতে পারো বাবা, কিন্তু সব ব্যাপারে রাজনীতি হয় না বাবা। আর এই কথাটা তোমার বাবা ভালো করেই বোঝেন। হ্যাঁ, আপনার ওই নীতিবাক্স বক্তব্য তো অনেক শুনলাম। এবার আসল কথাটা বলুন তো, হঠাৎ করে এই গরিবের বাড়িতে পদার্পণের কারণটা কি? ক্ষমা, নিঃস্বার্থ ক্ষমা। আমার এই গর্দভ ছেলেটা তোমার প্রতি যে দুর্ব্যবহার করেছে তার জন্য। না, আমি কোনো অপরাধ করিনি, আর কারো কাছে আমি মারবো চট। গাধা কোথাকার, যাও আমার মায়ের পায়ে ধরে ঘুমে যায় নাও। কিন্তু আমার যতদূর মনে পড়ছে এখন তো সামনাসামনি কোনো ভোট নেই মন্ত্রী কাকু।
এর সাথে ভোটের কি সম্পর্ক মা? কারণ ভোটের সময় এলেই তো আপনাদের মতো মহান নেতাদের আমাদের মতো গরিবদের কথা মনে পড়ে, মনে উদয় হয় এমন হাজার মহৎ উদ্দেশ্যের কথা। চুপ কর বিভাস, গুরুজনদের সঙ্গে ভাবে কথা বলতে নেই। তাছাড়া দেশের একজন গণ্যমান্য মন্ত্রীকে তুই বলতে দিন ডাক্তারবাবু, বলতে দিন। ভালো কাজ করতে হলে তো কিছু সমালোচনা শুনতেই হবে। তাছাড়া মন্ত্রী হিসেবে আমাদের ওগুলো ভালো অভ্যাস আছে। কিন্তু আমার তো অভ্যাস নেই বাবা, তাই আপনাকে আর একটা অপমান সূচক কথা বললে ওকে আমি চোখ রাঙানোর আগে আমার মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও। বাবা আপনি? আমি মন্ত্রী শুভঙ্কর নাগ, তুমি আমার ছেলে হয়ে অন্যায় করে পার পাবে না। ক্ষমা তোমাকে চাইতেই হবে, যাও। থাক শুভঙ্কর বাবু, ক্ষমা চাইতে হবে না, আমরা এমনিতেই ওকে। না, আমার বিচারে কারো মৃত্যুদণ্ড হলে তাকে আমি আত্মরা হয়েও বাঁচতে দিই না। আর ও তো আমার ছেলে, তাই ক্ষমা ওকে চাইতেই হবে। কিন্তু আমি যদি ক্ষমা না চাই তাহলে? কার ধরে তোমাকে যখন এখানে টেনে আনতে পেরেছি, ক্ষমাটাও নিশ্চয় চাওয়াতে পারবো। বলো, ক্ষমা চাইবে নাকি বিকল্প ব্যবস্থা করব? বেশ, ক্ষমাটা আমি চেয়ে নিচ্ছি। আমার কাজের জন্য আমি অনুতপ্ত, আপনারা সকলে আমাকে ক্ষমা করে দিন। এই তো আমার ভালো ছেলের মতো কাজ করলি বাবা। এটা ভালো ছেলের মতো কাজ নয় বাবা, এটা আপনার মহা ভুলের সোনালী ফসল। ইয়েস, আজ যে দুটো হাত জড়ো করে ওদের সামনে আমাকে ক্ষমা চাওয়ালে, একদিন এই হাত দুটোই ওদের কণ্ঠনালী চেপে ধরবে। পারবো। ইট ইজ মাই চ্যালেঞ্জ। আর এটা করে আমি বুঝিয়ে দেব যে আমার এই ছোট্ট হাতগুলোর বিস্তার কত দূর। আর এই হাত পারে না এমন কাজ এই পৃথিবীতে নেই। প্লিজ কিপ ইট ইন ইয়োর মাইন্ড। তার আগে তোমার ওই হাত দুটো আমি কেটে নেবো, জানো? ছোট ছেলে রাগের মাথায় দুটো কথা বলেছে বলে। বাহ মন্ত্রী কাকু বাহ, ঝলক নয় ছবির পুরোটা আজ আপনি এখানে দেখিয়ে দিলেন। তার মানে? বাহারে নিজের তৈরি করা নাটকের মানে আপনি নিজেই জানেন না মন্ত্রী কাকু, তা কখনো হয়? বলছি কি, আপনার ওই নাটকের কথাগুলো আমাদের মুখ থেকে আর নাই বা শুনলেন? তোরা কি আরম্ভ করছিস বলতো? তোদের কথা না বলতে দিন ডাক্তারবাবু, বলতে দিন। তার ধরনের ধুলিকোনা তীরের ন্যায় সহিষ্ণুত না থাকলে তার তো আর নেতা হওয়া সাজে না। তাই আমি ওদের কোথায় কিছু মনে করিনি। শুভঙ্কর বাবু? না, আমি শুভঙ্কর নাগ নই, ভয়ঙ্কর নাগ, যার একটু ছবলেই শোষণ যাত্রা। তবে সব সময় ছবল মারতে পারি না। হাজারো আমি এদেশের মহান মন্ত্রী, তাই তো আমি এই মন্ত্রীদের চেয়ারটাকে তো আর অসম্মান করে ধুলোতে মিশিয়ে দিতে পারি না। চলি। নমস্কার ডক্টর বাবু। ও সেটা একটা রক্ত লোলুপ হিংস্র হয় না, জানোয়ারটার প্রতিটা লোমকূপ শয়তানিতে ভরা। তবুও তো বাবা একটু আগে ওকে সাপোর্ট করছিল, কাকিমাকে আশ্রয় দিয়েছে বলে কি ওর শয়তানটার সহ অত্যাচারের কথা এত সহজে তুমি ভুলে গেলে বাবা? কিছুই ভুলিনি রে মা, ওদের অত্যাচারের কথা আমার এই বুকের মাঝে রক্ত ধরে লেখা আছে, যা ওদের শত অভিনয় কোনোদিন ভুলবো না বাবা। তাহলে কেন তুমি ওই শয়তানটাকে এত সমাজ করছিলে বলো? তো সমাজ নয় রে বিভাস, কর্তব্য। হ্যাঁ, শত্রুতার যে টেনে আমি তো আমার কর্তব্যের অবহেলা করতে পাই না। কর্তব্য? নিশ্চয়ই শিক্ষা দীক্ষা বিবেক মূল্যবোধ ওদের লোপ পেয়ে যেতে পারে, কিন্তু আমাদের তো যায়নি। তাহলে আমরা এত সহজে ভুলে যাব কেমন করে যে চরম শত্রু দুয়ারে এসে দাঁড়ালো, তাদের সমাদর করা উচিত। তোমার ওই নীতি বাক্যগুলো পালন করতে গিয়েই তো আমরা আমাদের অসহায় পাগলিনী কাকিমাকে হারিয়েছি। জানি না ভবিষ্যতে আমাদের আরো কত কি হারাতে হবে। সব কিছু হারিয়েও, শত অত্যাচার সহ্য করেও আমরা টিকে থাকবো, বেঁচে থাকবো আমরা এই সমাজের বুকে। কিন্তু ওদের অন্যায় পাপ আর অধর্মকে বিনাশ করতে
কালের বিচারে খড়গ একদিন নেবে বাবা। ওদের মাথায় সেদিন সেদিন শত চেষ্টা করো, ওরা বাঁচতে পারবে না। ওই স্বয়ং ভগবান ওদের বাঁচাতে পারবে বাবা। কিছু দেয় না, কিছু দেয় না বাবা। বাবার বুকের মধ্যে তুষের আগুনের মতো ধিকি ধিকি করে জ্বলছে সেদিনে সে অত্যাচারের আগুন। আর এই আগুন নেভাতে পারিস একমাত্র তুই। আমি? হ্যাঁ হ্যাঁ, তুই 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 পারিস বাবার ওপর অত্যাচার, বোনের অসম্মান আর অর্জুন কাকুর সংসারটাকে ধ্বংস করার প্রতিশোধ দিতে। আমি নেব সেই প্রতিশোধ। অসীমকে খুঁজে বের করে কাকিমা অসীমকে ফিরিয়ে দেবো তাদের সংসার। তার জন্য যদি প্রয়োজন হয় আমি হাসি মুখে মৃত্যুবরণ করবো, তবে নন্দনপুরের বুক থেকে পাপ আর পাপীদের আমি চিরতরে ধ্বংস করে দেবো। ধ্বংস। তোমার ভুবনে মাগো এত পার, অভিশাপ প্রতিকার, হিংসার দয়াল মোদের কোনো অধিকার। সত্যি কথা বলতে কি মশাই, ওই বহুদিন ধরে আমার ওই বাপটাকে খুঁজছি কিন্তু পাইনি। পেলে শালাকে আমি একবার জিজ্ঞেস করতাম আমার মতো ভিখারির বাচ্চার নাম রাজা রেখেছে কেন। এই লোকেরা উপর শুনবে বলে পুরান যুগের ছেলে সব বছর মুখে ঝামা গছে এই নকল রাজা থেকে ঘুরছি। আর কাজে ঢুকে মালিককে বলে দিচ্ছি মাইনে 2 পয়সা কম দিন, ক্ষতি নেই। কিন্তু আবার এই রয়্যাল ড্রেস চাই, এই রয়্যাল ড্রেস পরে ওই বড় লোক বাড়ির মেয়েদের সাথে নকল প্রেম করবো। এই করেই দেশটা উচ্ছন্নে যাবে। বলে নেই কয় নেই, হুট করে ধর্মঘট ডেকে দিয়ে বসে আছে। তারপরে এই ভারী ব্যাগটা নিয়ে না ড্যাডকে একটা ফোন করি। আবার সেই পরিষেবার বাইরে। আরে শুয়ারের বাচ্চা, তোদের পরিষেবা থাকে কোথায়? এই তোকে মুখে লাগাম দিয়ে কথা বলো, আর একবার শুয়ারের বাচ্চা বললে। কথাটা আমি তোমাকে বলিনি। এখানে আমি ছাড়া কেউ দ্বিতীয় ব্যক্তি কেউ নেই, তাহলে কোথাটা কি ওই সিমেন্টের খুঁটিগুলোকে দিলে? বাজে না বকে, আমার কথার উত্তর দাও। আচ্ছা তুমি আমাকে খুকি বললে কেন? পরেছে তো হাফ প্যান্ট, তোমাকে খুকি নয় কি দিদিমা বলবো? কি ইংরেজি গালি? এই যে বড় লোকের হাফ প্যান্ট পরা টুনটুনি। রাস্কেল মানে কি? রাস্কেল মানে হচ্ছে জানা নেই। এই বাঙালি মেয়েদের এই হচ্ছে একটা মুদ্রা দোষ। তু কলম লেখাপড়া শেখা, নিজেকে ভাবে মহারানী ভিক্টোরিয়া। এই জন্য আমি বাঙালি মেয়েদের সাথে প্রেম টেম করি না। তাহলে কাদের সাথে প্রেম করো? আমি প্রথম জীবনে প্রেমে পড়েছিলাম ওই ইংল্যান্ডের যুবরানী ডায়না, তারপর আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিনটনের পিএ মনিকা, তারপর ওই মুম্বাইয়ের গ্ল্যামার কুইন হিরোইন দিব্যা ভারতী। তাহলে বর্তমানে তোমার প্রেমের গাড়ি ফাঁকা, একদম ফাঁকা। তবে তুমি যদি ওই ইংরেজিতে গালি দেওয়া বন্ধ করো, তাহলে আমি দয়া করে আমার ওই প্রেমের প্যাসেঞ্জার গাড়িতে তোমাকে তুলে নিতে পারি। তা না হয় দিলাম, কিন্তু তোমার এই পোশাকটা পরার কারণ কি? বলতে বারণ আছে, তবে তোমাকে বলতে পারি। যদি তুমি তোমার ওই পোশাকের ব্যাখ্যাটা আমায় দাও। আমার পোশাকের ব্যাখ্যা? নিশ্চয়ই। এই যে তোমার প্যান্ট যাবে সবই ছোট, এগুলো কি ছিট কম পড়েছে না তোমার বাবার টাকা কম পড়েছে? তুমি আমাকে বাংলায় বলো। আমার সঙ্গে কথা বলতে হলে না বাংলাতেই বলতে হবে। আর আমার সাথে প্রেম করতে হলে বাংলা ছাড়া উপায় নেই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, বাংলাতেই আমি তোমাকে বলবো। সে কি জানা যায়, ভালোবাসি কথাটি মুখে বলা যায়। সে কি জানা যায়, ভালোবাসি কথাটি মুখে বলা যায়।
ব্যাপার রাস্তার উপরে এই নাচ গানের মজলিস বসেছে যে? আরে হ্যাঁ না তুই, কি ব্যাপার হঠাৎ কলেজ বন্ধ করে এখানে? আর বলো কেন, হঠাৎ কলেজে ধর্মঘট হয়ে গেল, তাই হোস্টেলে বসে থেকে আর কি করবো, তাই সোজা বাড়ির দিকে যাচ্ছিলাম। এই না মানে আমাদের ওই ইংরেজি ম্যাম স্যার, ওরে বাবারে একবারে গগরুর করতে হাত রে। এই দাঁড়া, তা বেশ করেছিস, রাস্তায় এমন নাচ গান শুরু করলি কেন? ওই সার্কাসের জোকটারটার সাথে একটু প্রেম প্রেম খেলছিলাম আর কি। তুই ওকে চিনিস না? না তো। আরে বাবা, ও আমাদের বাড়ির নতুন কাজের লোক, রাজা অবস্থায় তো ভিখারি, তাই নকল রাজা সেজে একটু আনন্দ পায় আর কি। হোয়াট ইজ সেম সেম। এই মতো বাবা এদিকে আয়। তোর সাহস তো কম নয়, তুই তোর মেম সাহেবের সঙ্গে প্রেম করছিলি? না বড় সাহেব, প্রেম করলে তো দীঘা কিংবা পুরী যেতাম, এই নন্দনপুরের ভাঙাচুরের রাস্তার প্রেম হয়। তবে মেম সাহেব তো কলকাতায় থাকেন, তাই একটু গ্রামের পরিস্থিতি একটু বুঝিয়ে বলছিলাম। আবার ইংরেজি না, এদের আর মানুষ করা গেল না। এই জন্যই তো বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, 7 কোটি সন্তানদের হে মুগ্ধা জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। ওরে গাধা, ওটা নজরুল ইসলাম নয়, বলেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ওই যাই হোক, ওদের মধ্যে যাই হোক বললে হলো, ওরা যখন মামাতো পিস্ততো ভাই। বাড়িতে যা একখানা পুষে রেখেছো না বিদ্যাসাগরের বাচ্চা, এখানে থেকে রাঁচি যাওয়ার থেকে আমার কলকাতায় ফিরে যাওয়াই ভালো। চাকর বলিয়া অবজ্ঞা করিবে না মেম সাহেব। ভক্ত কবি জয়দেব বলেছেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া চোখে তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। এক চড়ে তোর মুন্ডটা ঘুরিয়ে দেবো বাঁদর। ওটা কবি জয়দেব বলেননি, বলেছেন ঠাকুর রামকৃষ্ণ দেব। যাই হোক, ওই একই হলো। ওরা রামকৃষ্ণ যখন জয়দেবের শিষ্য, এই সাদা মুখা হনুমান, এইবার তোর জ্ঞানের চক্রটা বন্ধ না করলে না, একবারে একটা গুলি করে তোর মুখটা বন্ধ করে দেবো। ওরে শালার বাবা রে, তুই তাড়াতাড়ি আয় রে, আমাকে বাঁচা রে। বড় সাহেব, আমার অপরাধ কি? আমি কি কিছু ভুল বললাম? না না, তুই ঠিকই বলেছিস, কিন্তু তোর গাড়িটা কোথায়? ওই যে দূরে সাদা গাড়িটা দাঁড়িয়ে আছে। যা চুপি সারে গিয়ে বসে থাক, নইলে হয়তো তোকে আমি আর বাঁচাতে পারবো না। কারণ তোর জ্ঞানের বহর দেখে হেনা হয়তো রেগে গিয়ে তোকে মেরে কাদা বানিয়ে ওই সাদা গাড়িতে করে তোকে কুমোরটুলি পাঠিয়ে দেবে। হুকুম খোদাবন। উচ্চ লাগিয়ে কাক যেমন ময়ূর হতে পারে না, তেমনি এই চকচকে পোশাক পরে ভিখারি কখনো রাজা হতে পারে না। তাই বলে একবার ফেলনা নাই বড় সাহেব। ভগবান শ্রী রামচন্দ্র বলেছেন, হে ভারত ভুলিও না দরিদ্র অজ্ঞ মুচি মেথর, তোমার রক্ত তোমার ভাই, সেই বিচারে আমি আপনার ভাই। তাড়াতাড়ি গাড়িতে আসুন। বাবারে বাবারে বাবা, একটা থামস আপ হবে? অফকোর্স, ওই তো সামনে দোকান দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু হঠাৎ থামস আপ? আগে থামস আপ খেয়ে একটু ঠান্ডা হবে, মাথাটা ঠিক করে নিই, তারপরে বলবো, তারপর গাড়িতে চড়বো, ঠিক আছে? তুমি গাড়িতে যাও, আমি 10 মিনিট পরে আসছি। এই রাজার মতো এমনি মেকে হাসি নকল রাজারা এই সমাজে আছে বলেই তো আজও সাধারণ মানুষ একটু হাসার সুযোগ পায়, নইলে সমাজের সব হাসি তো এক শ্রেণীর মানুষ কেড়েই নিয়েছে। তাই তো প্রতিনিয়ত আকাশ বাতাস বিদীর্ণ করে শোনা যাচ্ছে অসহায় গরিব মানুষের বুক ফাড়া দীর্ঘশ্বাস আর মর্মভেদী হাহাকার। কি কোথা থেকে নারীর আত্মনাতে ভেসে আছে? কখন কইনি নাকি তারা কথাগুলো আর শোনো, কোনো ভয় নেই তোমার। তাছাড়া তুমি তো আমার কাছে আছো, কিন্তু ওরা কারা? ওরা মন্ত্রী সাহেবের ভাড়া করা গুন্ডা, তাই তো আমাকে জোর করে তুলে নিয়ে যেতে চাইছে। চাইলে যে সব কিছু পাওয়া যায় না, সেটাই আমি ওদের বুঝিয়ে দেব। তাতে সে রাজা মন্ত্রী সেনাপতি যাই হোক না কেন। তোর বহুত বড় বড় বাতালা শুনলাম, এবার আমাদের কথাগুলো শোন। এই পৃথিবীতে আমরা যেটা চেয়েছি সেটাই পেয়েছি, তার ব্যতিক্রম কোনদিন হয়নি আর হবেও না। তাহলে তোরাও শুনে রাখ, এই বেদান চন্দ্র নাগ
কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দেয়নি, আজও দেবে না। তাই তোদেরকে আপনি ভুল করছেন স্যার, আমরা ওকে তাড়া করিনি। যাই হোক, একটা ম্যানেজ কর। বাবু আপনি আপনি এদেরকে ছাড়বেন না। এই শয়তানগুলো আমাকে জোর করে তুলে নিয়ে যেতে চাইছিল। তুমি আমাদের ভুল বুঝছো বহিন, আমরা তোমাকে তুলে নিয়ে যাবো কেন? তাছাড়া আমরা গ্রামের সাদা সিধে ভালো ছেলে, আমরা কি কখনো মাহবুবদের ক্ষতির চিন্তা করতে পারি? আরে শোন, গ্রামের ভালো ছেলের দল, আজ আমি গ্রামের বুকে পা রেখেছি, তাই আজ আমি তোদের ছেড়ে দিলাম। কিন্তু ভবিষ্যতে এমন ঘটনা ঘটানোর চেষ্টা করলে তোরা যোগ্য জবাব পাওয়ার জন্য তৈরি থাকিস। আউট, গেট লস্ট। ওকে স্যার, আমরা চলেই যাচ্ছি। চলি স্যার, নমস্কার। বাবু আপনি ওদেরকে ভেবে ছেড়ে দিলেন কেন? ওরা তো এই গায়ে আবার চলাফেরা করবে। ওদের এই শয়তানের হাতগুলো আবার তো সচল হবে। আমার প্রতিবাদী হাতগুলো পঙ্গু হয়ে যাবে, এটাই বা তুমি ভাবছো কেন? কিন্তু বাবু, আপনারা বড় লোক, উচ্চতলার মানুষ, আমাদের মতো নিচুতলার গরিব মানুষের কথা কি আপনার মনে থাকবে? আমি ডাক্তার, মানুষের সেবা করাই আমার ধর্ম। ডাক্তার বাবু, উঁচু নিচুর ভেদাভেদ বলে কোনো কিছু নেই। তাছাড়া তুমি তো আমার মনে কথা রইলে। ডাক্তার বাবু, না এত লজ্জা পাওয়ার কিছু নেই। হয়তো আমাদের জীবনে এমন একটা দিন আসবে যেদিন এই উঁচু নিচুর ভেদাভেদ চিরতরে মুছে যাবে। রানী, না ডাক্তার বাবু না, এই রানীর জীবনে সেই শুভ দিন কোনোদিন আসবে না। দুর্ভাগ্যের বেড়া জালে বন্দি নিয়ে এই অবাগিনী রানী কোনোদিনও রাজরানী হতে পারবে না। তাহলে আমি তোমায় কথা দিলাম, এই ভিখারিনী রানী হবে আমার মনের সিংহাসনের রানী। ডাক্তার বাবু, তুমি আমার তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা লা কোথায় গেল কে জানে। রক্ষক যদি ভক্ষক হয়ে মানুষের সুখ শান্তি গ্রাস করে, তাহলে মানুষ বাঁচবে কার ভরসা? দাদা, ওই ভগবানই আমাকে বাঁচিয়েছে দাদা। বাবু, তুই আমার ভগবান আছিস বাবু। তুই আমার ভগবান আছিস বাবু। আমার বুড়ের সম্মান রক্ষা করে যে কামটি করেছিস, তোর এই রতনলাল তোর কাছে সারা জীবন গোলাম হয়ে থাকবে। ওঠো রতনলাল, আমি ভগবান নই, মানুষ। সেই মানুষের মানবিক কর্তব্য পালন করেছি মাত্র। তুই তোর কর্তব্য করেছিস, আমাকে কোথার খেলাপের হাত থেকে বাঁচাই। কোথার খেলাপ? কার কাছে? আমার বাবুজির কাছে। মরণকালে বাবুজিকে আমি কোথা দিয়েছিলাম যে ওকে আমি রানীর মতো করে বড় করবো। তাই তো আমি নিজে সাপ খেলা দেখাই দেবো। ওকে আমি আমার সঙ্গে নিয়ে বেড়াইনি। কেন এই যে বেঁধে হবে নি, ও হবে ভদ্র ঘরের রানী রতনলাল। কিন্তু সমস্ত মায়া একলা ঘরে রাখতে ভয় হয় বলে শয়তানদের হাত থেকে বাঁচাতে আজ আমি আমার সঙ্গে নিয়ে বেরিয়েছিলাম। বুঝতে পারিনি যে সারা দেশটাই আজ শয়তান আর জানোয়ারে ছেয়ে গেছে। বেশ, ওই শয়তানদের হাত থেকে তোমাদের রক্ষা করার দায়িত্ব আমি নিলাম। আমি গ্রামের হাসপাতালে থাকবো,
যে কোনো বিপদেই তোমরা আমাকে খবরটা দেবে, কেমন? হ্যাঁ, আজ চলি, আসি। মানুষ নয় রে বোন, মানুষ নয়, সত্যি তুই আজকে ভগবানের দেখা পেয়েছিস। কিন্তু ওই ভগবান আমাদের মতো গরিব মানুষের কথা কি মনে রাখবে রে দাদা? রাখবি না, রাখবি না। তার সময় কোথায় গো যে তোদের খবর রাখবে? ওই ভগবান এখন শয়তান কুচক্রী বড়লোকের দালাল হয়ে গেছে। কে তুমি? কে তুমি মা? কে তুমি? না, আমি কার মা নই গো, মা নই। আমাকে মা বলে ডাকিস না, আমাকে মা বলে তোরা ডাকিস না। মা বলে ডাকলে না তোরা সব শেষ হয়ে যাবে। আমি মানবের যোগ্য নই। কেন আমরা শেষ হয়ে যাবো কেন? আমি তো মা নই, আমি তো রাক্ষসী। তাই তো আমাকে যারা মা বলে ডাকতো না, তারা না সব আমার কাছ থেকে শেষ হয়ে গেছে গো, শেষ হয়ে গেছে। কেন আমরা শেষ হয়ে যাবো মা? কেন আমরা শেষ হয়ে যাবো? আমি যে মা নই, আমি যে বিষ কন্যা। আমার নিঃশ্বাসে বিষ পড়ছে, সেই বিষের জ্বালায় তোরা জ্বলে পড়ে ছাই হয়ে যাবি। আমিও সাপুরের অতল্লাল মাল, এই বিষাক্ত সাপ নিয়ে খেলা দেখায় আমার কাজ। তবে তোকে আমার মায়ের আসনে বসাই দেখবো, তোর নিঃশ্বাসে আমি পুড়ে ছাই হয়ে যাই কিনা। আয় মা। না রে পাগল ছেলে না, ও কাজ তুই করিস না। আমাকে আশ্রয় দিলে ওই শয়তানের কোপে তুই সর্বশান্ত হয়ে যাবি বাবা। আমাদের তো আর কিছুই নাই, আর যেটুকু আছে সেটাও যদি যাই তো যাক, তবু তোর মতন মমতাময়ী মা তো আমরা পাবো না। না, ও কথা বলিস না বাবা, ও কথা বলিস না, ও কথা বলিস না তোরা। মাগো, জীবনে প্রথম আমি আমার মায়ের কোলে আমি মাথা দিয়ে শোব, আর তুমি আমাদেরকে ঘুম পাড়ানি গান গিয়ে ঘুম পাড়িয়ে দেবে মা। ঘুম পাড়ানির গান? হ্যাঁ মা, হ্যাঁ তাই করি। রাত নামে দু চোখে কুজরা, লাল পরি নীল পরি কল্পনা। রাত নামে দু চোখে কুজরা, লাল পরি নীল পরি কল্পনা। হতভাগাটা 3 দিনের মধ্যে গ্রামের বুকে পা রাখবে বলে আমাকে কলকাতা থেকে বিদায় করে দিল। অথচ আজ 7 দিন পার হয়ে গেল, তবু তার কোনো পাত্তাই নেই। আমি প্রতিদিন বাজার করে নিয়ে আসছি আর নিজেই খাচ্ছি। তবে হ্যাঁ, আজ যদি না বাড়ি ফেরে। কি হলো রে পুলক, আপন মনে কি সব বিড়বিড় করে বকছিস? আর বলিস না, আজ 7 দিন পার হয়ে গেল, তবুও তুই হঠাৎ এখানে? আর বিপাশাকে নিয়ে কলেজে? ওকে কলেজে পৌঁছে দিতে যাচ্ছি, বুঝতেই তো পারছিস দেশের যে অবস্থা। কিন্তু এইভাবে কতদিন চলবে? এমনি করে তুই কতদিন কলেজে পৌঁছে দিবি আর বাড়ি নিয়ে আসবি? এছাড়া কি আর উপায় আছে বল? উপায় একটা আছে দাদা, আমি বরং লেখাপড়াটি ছেড়ে দিই। না বিপাশা, এটা কোনো সমাধান নয়। কারণ চোরের ভয়ে বাসন না কিনে মাটিতে ভাত খাওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। তা আমি জানি পুলক, কিন্তু স্থায়ী সমাধানটা কি? ওই স্থায়ী সমাধানটা হবে ওই অসীম গ্রামে ফেরার পর। অসীম কবে জেল থেকে ছাড়া পেয়েছে?
ছাড়া পেয়েছে 7 দিন আগে। আমি তার সঙ্গে দেখা করেও এসেছি। কি অসুন্দা তাহলে কোথায় আছে? আর এই গ্রামে বা কবে ফিরবে? এখনো ফেরেনি, তবে না 2-4 দিনের মধ্যে গ্রামে ফিরবে। এই দাদা দাদা তুই অসুন্দাকে আমাদের বাড়িতে আসতে বল না। হ্যাঁ তা না হয় বলবো। বিপাশা ওই দেখ তোর কলেজ দেখতে পাওয়া যাচ্ছে, এবার তুই নিশ্চয়ই যেতে পারবি। হ্যাঁ হ্যাঁ আমি যেতে পারবো, আর কোনো চিন্তা নেই। যা এবার তুই বাড়ি যা যা। ঠিক আছে ভালো করে যা। হ্যাঁ আরে এই বলো তুই বাজারে যাবি তো? হ্যাঁ বাজারটা করে নিয়ে যাই, যদি আবার ওই হতভাগাটা ফেরে। তাহলে চল একসঙ্গেই যাওয়া যাক। হ্যাঁ চল তাহলে। আসি রে। বাসি বাই। অসুন্দা অসুন্দা বাড়ি ফিরছে। উফ আমার যে কি আনন্দ হচ্ছে না। এবার যে কোনো উপায়ে অসুন্দা নিশ্চয়ই কাকিমাকে খুঁজে বের করবে, আর ওই জীবন্ত শয়তানগুলোকেও উচিত শিক্ষা দেবে। নো নো মাই ডার্লিং, আমি তোমাকে উচিত অনুচিত সব শিক্ষা দেব। তোমাকে আর কলেজে যাওয়ার কোনো দরকার নেই। ভালো চাও তো রাস্তাটা ছেড়ে দাও। ছাড়বো নিশ্চয়ই ছাড়বো। তবে তার আগে বলো তো সুন্দরী, এমনি ভাবে দাদার কাঁধে ভর দিয়ে আর কতদিন তুমি কলেজে আসবে? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমাকেই ভাবতে দিন। আরে তা বললে কি হয় ডার্লিং? আরে আরে আমাদের তো একটু সুযোগ দিতে হবে নাকি? আমরা যে তোমার মধু খাবার আশায় ওই পথের ধারে উপবাসী হয়ে বসে আছি। ভদ্রভাবে কথা বলবি, নইলে মুখটা চিরতরে বন্ধ হয়ে যাবে। আরে না সুন্দরী, এত বড় দুঃসাহস এখনো পর্যন্ত এই এলাকায় কারোর নেই। তাছাড়া এই তো সবই মুখ চলেছে, মুখ। এরপর হাত চলবে, আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে যেন শুধিতে হইবে ঋণ। তোমার ওই অহংকারের দেন পাহাড় প্রমাণ আকার ধারণ করেছে, এবার তোমার ইজ্জতের বিনিময়ে তোমাকে তা শোধ করতেই হবে। আরে কোনো লাভ হবে না রূপসী, কোনো লাভ হবে না, কারণ আমি মন্ত্রী পুত্র শোভন নাগ। তাই আমার কাজে বাধা দিতে, আমার বিরুদ্ধে কথা বলতে এই এলাকার একটা লোকও এগিয়ে আসবে না। মন্ত্রীর ছেলে এমন পথের ঘাটে কুকুর বেলার মতো করছে কেন? পার্লামেন্টে যাবি? পার্লামেন্টে এর প্রতিফল তোকে পেতেই হবে। তার আগে তোর ডেড বডিটা পার্সেল করে তোর বাবা মায়ের কাছে পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু মোসামির আমি হাতে রক্ত লাগাতে চাই না। তাই তোর হিসাবটা আমার জমার খাতায় তোলা গেল, সময় হলে খরচ হয়ে যাবে, বুঝলি? কি ব্যাপার এখানে তো চেঁচামেচি কিসের? এ কি উনি? শয়তান বাপের কুলঙ্গার ছেলে, তাই প্রকাশ্য দিনের বেলায় একটা কলেজ ছাত্রীকে অ্যাটেম্প টু রেপ। কিন্তু আপনাকে যেন খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন? সেটা পরে দেখবেন, আগে শয়তানকে অ্যারেস্ট করুন। ও সিওর সেবাই, স্যার অ্যারেস্ট হিম। ওকে স্যার, ওনার কথাটাই আমারও কথা। আজ উনি না থাকলে আমাকে ওই শয়তানটা। ওকে সেবাই, আসামিকে ভেড়ে তোলো। ওকে স্যার। হ্যাঁ যাচ্ছি, তবে দেখি আপনাদের থানা আমাকে কতক্ষণ আটকে রাখতে পারে। আর তোমাকেও বলে যায়, নাম না জানা আগন্তুক, তুমি একটা ভীষণ চকিউটের লেজে পা দিয়েছ। এবার তোর খবর খেয়ে নীল হবার জন্য তুমি প্রস্তুত থাকো। হ্যাঁ এবার বলুন, আপনাকে কোথায় যেন দেখেছি? ও ইয়েস ইয়েস ইয়েস, মনে পড়েছে। কলকাতায় ঠিক এমনই এক নারীর সম্মান রক্ষা করতে গিয়ে আপনারই প্রকোপে পড়েছিলাম, আর এখানে তো আর ব্যতিক্রম ঘটলো না। এই যা সোলবন, তোমার কলেজে তৈরি হয়ে যাচ্ছে, যাও তুমি কলেজে যাও। হ্যাঁ যাচ্ছি দাদা, কিন্তু আপনি?
অন্তর থেকে দাদা বলে ডাকলে ওই আপনি আগে ছাড়তে হবে বোন। কারণ এই গ্রাম বাংলার কোনো মেয়ে কোনো দাদাকে তার আপনি আগে করে ডাকে না। তবে যদি সম্বোধনে পরিচয় ডাকতে হয়। দাদা তুমি কি বলছো দাদা? তোমার মতো দাদা পাও তো আমার সৌভাগ্যের ব্যাপার। না রে না, সৌভাগ্য নয় রে বোন, সৌভাগ্য নয়, এটা দুর্ভাগ্য। আমি যে সর্বহারানো এক রিফিউজি, আমার আবাস নেই, নিবাস নেই, ভাই নেই, বোন নেই, নাম গোত্র পরিচয়হীন একটা মূর্তিমান বিভীষিকা। আপনাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। অবাক পরে হবেন অফিসার, তার আগে বলুন আমার এই ছোট্ট বোনটি যাতে নিরাপদে প্রতিদিন কলেজে যাতায়াত করতে পারে সে দায়িত্ব আমার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনার এই কাজের জন্য আমি চিরকাল আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। না, বরং আমার আপনার কাছে কৃতজ্ঞ থাকা উচিত, কারণ যে কাজটা আপনি করে দিয়েছেন সে কাজটা করা উচিত ছিল আমার। না স্যার, আমি যা করেছি তা আমার নিজের স্বার্থে করেছি। স্বার্থ? কিসের স্বার্থ? স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ এক পা ফেলে না স্যার। আর আমি বিনা স্বার্থে নিজের জীবনে ঝুঁকি নিয়ে লাফিয়ে পড়বো, এটা আপনি ভাবলেন কি করে? কিন্তু এভাবে নিজের ক্ষতি করে আপনি কোন স্বার্থ পূরণের কথা বলতে চাইছেন? তোর মতো একটা মিষ্টি ছোট্ট বোন পেয়েছি, আগামী রাখি পূর্ণিমায় পাবো ভাই বোনের চিরন্ত ভালোবাসার রাখি। আর জমের দুয়ারে কাটা দিয়ে যে ফোঁটা তুই আমার কপালে দিবি তা পৃথিবীর কোনো কিছু বিনিময়ের মূল্য হয় না রে বোন, মূল্য হয় না। আর এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে বল? এই যা যা যা, তুই কলেজে যা। এই স্যার, যে গুরু দায়িত্বটা আপনি নিলেন আশা করি সেটা যথাযথ পালন করবেন। শুনুন, আপনার নাম বা ঠিকানাটা? আমি বেগুইন, আমি চেকলিস, আমি আপনার ছাড়াও কারোর করি না টুরিস। এই একটা মানুষ যে আমার বুভুক্ষ হৃদয় কানায় কানায় ভরিয়ে দিয়েছে তার ন্যায় নীতি আর কর্তব্য বোধ দিয়ে। তাহলে আমার দাদার কাজকর্ম আপনাকে জাদু করেছেন কি বলেন? নিশ্চয়ই, উনি যে জাদু সম্রাট, কারণ ওনার গুণের পরিচয় আমি কলকাতাতে পেয়েছি। উনি যদি কলকাতা থেকে আসেন তাহলে ওনার ব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নিলেন না কেন? আলটিমেটলি এটা তো আপনার ডিউটি। ডিউটির কথা আমি ভুলে গিয়েছিলাম। যখন দেখলাম বোনেই তার দাদার ভালোভাবে খোঁজ নিল না। বাবা খোটা দিচ্ছেন নাকি? না, বাস্তব সত্যটা মনে করিয়ে দিচ্ছি। বাস্তব সত্য? হ্যাঁ। যাক শুনুন, আপনার তখন কলেজে দেরি হয়ে যাচ্ছে, আপনি এখন কলেজে যান। কলেজ ছুটি হওয়ার পর দুজন পুলিশের সঙ্গে আপনি থানায় যাবেন, আমি নিজে আপনাকে বাড়িতে পৌঁছে দেবো। ওকে, বাই। পুলিশ অফিসারের কপালে একটা দাগ দাগ দাগ। ছোটবেলায় যেমন অসীমদার কপালে আমি খেলার চলে আঘাত দিয়ে একটা দাগ করেছিলাম, সে একই রকম দাগ ওই পুলিশ বাবুর কপালে। তবে কি পুলিশ বাবু আমার হারিয়ে যা অসীম? না 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 না, এসব আমি কি ভাবছি? বহু বছর আগে ওই শয়তানদের রোশানলে আর অসীমদা তো হারিয়ে গেছে, আর ওই অসীমদার সাথে সাথে শেষ হয়ে গেছে আমার সমস্ত আশা, সমস্ত স্বপ্ন। একটা কালো বৈশাখী ধমকা ছড়ে ভেঙে গেছে আমার সাজানো গোছানো সমস্ত জীবনটা। তাই তো আমি বলি, ঝড়ের হাওয়া
ওদের কণ্ঠ থেকে হাসি গান কেড়ে নিয়ে ওদের মুখে একটাই শব্দ বসিয়ে দেব, শুভঙ্কর নাম। মহান দেশের মহান মন্ত্রী ভয়ঙ্কর যার একটু ছবলেই শ্মশান যাত্রা। তাই যদি হয় তাহলে সেই ছোটবাবু ডাক্তারি মেয়ের কাছে ক্ষমা চলেন কেন? সেটা বুঝিস না বলে তো তুই গুন্ডা আর আমি মন্ত্রী। তাই বলে ছোটবাবুকে দিয়ে ক্ষমা চাবেন? বিষাক্ত কেউটের লেজে একটু ঠক্কর মেরেছি, যাতে সে চট করে ফোনা তুলে দাঁড়াতে পারে আর হয়ে উঠতে পারে এই বাপ কা বেটা শুভঙ্কর নাগের চেয়েও আরো বেশি ভয়ঙ্কর। সত্যি আপনি রূপে ভগবান। তাই বলে সব সময় পায়ের নিচেই থাকতে যাস না, মনে রাখবি তোরা মানুষ। এখন আমি কি করবো স্যার? মদে কি রেখে গ্লাসটার পরিবর্তন কর। আজ থেকে সাদা চকচকে পোশাক পরে তুই হবি আমার পিএ আর আলমটা হবে আমার সেক্রেটারি। তাহলে আপনার পথের কাটা পরিষ্কার করবো কিভাবে স্যার? অতি সন্তর্পণে, যেমন জঙ্গলে বাঘ মানুষ হয়। তোরা খুন করবি কিন্তু সাদা পোশাকে রক্তের দাগ যেন না লাগে। তোরা ধর্ষণ করবি যেন কোনো সাক্ষী না থাকে। তবেই তো আমার এই জনদরদি ইমেজটা। আপনার সেই জনদরদি ইমেজের সাদা থেকে কালি ছিঁড়ে দিয়েছে স্যার। না, তোর কথা একটা ভুল হচ্ছে, কারণ এই বাঘের গোয়ায় বাস করে বাঘের পেছনে কাঠি দেওয়ার সাহস কারো হবে না। কিন্তু হয়েছে স্যার আমাদের ছোট বাবুকে অ্যারেস্ট করে। আমার ছেলে অ্যারেস্ট হয়েছে? কে কে করেছিস? কোন শহরের বাচ্চারা এত বড় সাহস? ওই নন্দনপুর থানার নতুন ওসি নির্মল সেন। তার মরণ পাখা গজিয়ে গেছে থেকে তুই কি করছিলি? তার ডানে দুটো ছেড়ে দিতে পারলি না? তাকে বুঝিয়ে দিলে না কেন এই এলাকায় আমার মুখের কোথায় আইন আর এখানকার প্রশাসন হবে কাঠের পুতুল টোটো জগন্নাথ। সে চেষ্টা করেছিলাম স্যার, ছুটে গিয়েছিলাম থানায়। আমার মুখের কথা সব শোনার পর আমাকেই ঘাড় ধাক্কা ধরে বের করে দিয়েছে। তালা করেছে? সে বুঝিয়ে দিয়েছে তার মৃত্যু আর বেশি দূরে নেই। হ্যালো, আমি মন্ত্রী শুভঙ্কর নাগ বলছি। 10 মিনিট, মাত্র 10 মিনিটের মধ্যে থানার জিপে করে আমার ছেলেকে বাড়িতে পৌঁছে দিয়ে যাবেন। ঠিক সময় নেই, আমি নিজেকে। কি হলো স্যার? ছোটবাবু কি ছাড়া পাবে? না ছাড়ার মতো দুঃসাহস তার নেই, তবে আমাকে একবার থানাতে যেতে হবে। আপনি কি থানায় যাবেন স্যার? যাবো 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 যাবো, গিয়ে তাকে বুঝিয়ে দিয়ে আসবো আমার ক্রোধের পা যেখানে পড়ে আগুন লাগতে 24 ঘন্টাও সময় লাগে না। যাক সন্দীপ, তোকে যেমন নির্দেশ দিলাম সেরকম কাজ কর। ওকে স্যার। নন্দনপুর থানার নতুন ওসি তাই ও জানে না এই নন্দনপুরের পূর্ব ইতিহাস। এই দুরন্ত নন্দনপুরকে শান্ত করবার জন্য এখানে কতটা রক্তের স্রোত বয়ে গেছে, কতগুলো লাশ আজও মাটির নিচে চাপা হয়ে পড়ে আছে। তাই ও বুঝে উঠতে পারেনি আমি শুভঙ্কর নাগ নই, আমি ভয়ঙ্কর নাগ। ও হ্যাঁ বিধান, ভালো কথা। যেগুলো বলছিলাম তোমাকে, তুমি হাসপাতালে চাকরিটা ছেড়ে দাও। তাছাড়া সরকার তোমাকে ওইখানে ক পয়সা মাইনে দেয়, তার চাইতে কলকাতা একটা নার্সিং করে দিচ্ছি, সেইখান থেকে প্র্যাকটিস করলে হয়তো বেশি অনেক রোজগার করতে পারবো, কিন্তু অসহায় গরিব নিরন্ন মানুষগুলো সেবা করার সুযোগ আমি পাবো না বাবা। গরিব মানুষের সেবা? নিশ্চয়ই, আপনি দেশের গণ্যমান্য ব্যক্তি, সম্মানীয় মন্ত্রী, তাই আপনাকে নিয়ে গর্ব করার আগে ওদের শুকনো মুখগুলোর কথা মনে পড়বে, যাদের দুহাত উজাড় করা ভোটে আজ আপনি সম্মানের স্বর্ণ বিধান। কি বলছো কি তুমি? ওদের শুষ্ক মুখে অন্ন আর পরনে বস্ত্রের যোগান দেবেন আপনি, আর আপনাকে সাহায্য করতে ওদের রোগমুক্ত জীবন করে দেবো আমি। এই স্বপ্ন বুকে নিয়ে তো ডাক্তারি পাশ করে বিলেত থেকে এই গ্রামে এসেছি বাবা। আই এম প্রাউড অফ ইউ মাই সন। সত্যি তোমার কথা শুনে
গর্বে আমার বুকটা ভরে উঠছে। বাবা। তুমি পারবে আমার সম্মান রক্ষা করতে। আচ্ছা শোনো, আমি একবার থানা থেকে আসছি, কেমন? বাবা, বাবা, কিন্তু বাবা হঠাৎ থানায় যাচ্ছে কেন? এ কথা জিজ্ঞেস করতে তোমার লজ্জা হওয়া উচিত ছিল বড়দা। হ্যাঁ না, কি বলতে চাস তুই? যে বড় ভাই হয়ে খোঁজ রাখে না, যা ছোট ভাই হাজত বাস করছে, তাকে আর কি বলবো? হাজত বাস? তার মানে নিশ্চয়ই কোনো অন্যায় করেছে। কি করেছে না করেছে সেই হিসাবটা পরে হবে। ড্যাডি, তুমি অসিকে বুঝিয়ে দিও তার সাহসের উৎস কি। সে একজন মন্ত্রীর ছেলেকে অ্যারেস্ট করে। আইনের চোখে সবাই সমান হয় না, সেখানে মন্ত্রীর ছেলে আর সাধারণ মানুষের কোনো প্রভেদ নেই। তাছাড়া অন্যায়কারীকে সে সাজা পেতেই হবে। তার মানে তুমি চাও ছোটদা জেলে পচে মরুক? আরে জেল নয়, হেনা জেল নয়, বল সংশোধনাগার। সে যদি প্রকৃত অন্যায় করে থাকে, ওখানে গেলে তার চরিত্র শুদ্ধি হবে। না, ওই জায়গাগুলো গরিব ছোট লোকেদের জন্য, আমাদের মতো মন্ত্রীর ছেলে মেয়েদের জন্য নয়। তার মানে তুই বলতে চাস আমাদের হাজারো অন্যায় দেখে আইন আদালত নীরব দর্শক হয়ে থাকবে? অফকোর্স, যেহেতু জনগণ আমাদেরকে নয়নের মণি করে রেখেছে। দিন বদলের সঙ্গে সঙ্গে তোর ধারণাটাও বদলাহে না, নইলে আখেরে পস্তাতে হবে। কারণ পাপ, অন্যায় আর শয়তানি করে কেউ চিরকাল হাসতে পারে না। তাই মনে রাখিস, এই বাংলার বুকে মহামানবের মহাবাদনায় আজ মহা উত্থান। উঠতে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। আপনার ওই জ্ঞান মানি ওই মেম সাহেবের মডার্ন কালচারে ঢুকবে না খোদাবন। এই জন্য তো কথা শিল্পী শরৎচন্দ্র চাটুর্য বলেছিলেন, উলু বলে মুক্ত ছড়িয়ে লাভ নেই। এই গাধা, এটা শরৎচন্দ্র বলেছেন, তুই জানিস না? মানে ঠিক না হলেও ভুল নয়, কারণ এত সুন্দর কথা ওনার মতো কথা শিল্পী ছাড়া আর কে বলতে পারে? তার মানে এই নয় যে কথাটা তুই ওনার বলে চালিয়ে দেবে। থাক, তুই আয় আমার সঙ্গে, দুজনে একবার গ্রামের হাসপাতালটা দেখতে যাব। গ্রামের যে অবস্থা দেখছি, জানি না ওই হাসপাতালটা ঠিক একই অবস্থা কিনা। ছি, তোমার বড়দা একেবারে গোল্লাই আছে, নইলে বিলেতেরও ডাক্তার হয়ে এসে কখনো গ্রামের চাকরি করতে চায়? এই বাংলা গায়ের মাটিতে বড় জাদু আছে মেম সাহেব। দুদিন পরে আপনি হয়তো বলবেন, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোর গোষ্ঠীর মাথা! তোদের এই নোংরা গ্রাম ছেড়ে আমি পালাতে পারলে বাঁচি। এই জন্যই মহাভারতে লিখেছিলেন অতিদল্পে হতলঙ্কা। তোর এইসব বদমাইশি বন্ধ না করলে তোকে। ও কথা বলবেন না মেম সাহেব। এই রয়্যাল রেসেপ্টরে রাজা আমি, আমার সামান্য জ্ঞান বিতরণ শুনে রেগে গেলে চলবে কেন? এখনো তো বলিনি ওই মাইকেল মধুসূদন দত্তের সেই বিখ্যাত কবিতা, চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা। তোর এই জ্ঞানের ভান্ডার বন্ধ করবি, না হলে তোর এই সরস্বতীর জ্ঞানের ভান্ডার তোকে গুলি করে উড়িয়ে দিয়ে তবে আমি শহরে যাবো বলে দিলাম। ম্যাম সাহেব রেগে গেছেন, কারণ ওনার মতো ভুল ভাল ইংরেজি বলে নিজেকে শিক্ষিতা জাহির করার মেয়ে এ সমাজে অনেক পাবেন, কিন্তু এই বাংলা কবিতা বলে বাঙালি কবিকে সম্মান জানানো মানুষ খুবই কম আছেন। কারণ বাঙালি যে আসল ছেড়ে নকলের পূজারি। আমরা বাবাকে ভাত না দিয়ে শ্বশুরকে তীর্থে পাঠাই, আর গর্ভধারিণী মাকে পায়ে ঠেলে দিয়ে শাশুড়ির পায়ের দুলো পেট ভরে খাই। আজব দেশে বাস করছি আমরা। এখানে থানা, পুলিশ, আইন প্রশাসন শুধু একটা প্রোটোকল মাত্র। এলাকার সামাজিক ও রাজনৈতিক নেতাদের অবস্থা আর এই থানার পেপারস দেখে মনে হচ্ছে আমাদের কোনো কাজই নেই। এখানে নেতা মন্ত্রীর মুখের কোথায় আইন, কিন্তু না, এই ব্যবস্থা আমি আর বেশি দিন চলতে দেবো না। এর আমূল পরিবর্তন আমি করবই করব। আসুন আসুন, বলুন আপনার পরিচয়। আমি সাংবাদিক অনুভব চ্যাটার্জি। আই সি, বাবার মুখে আপনার নাম আমি অনেকবার শুনেছি। আপনি? ওনার কাছে আমি সাংবাদিকতার সূত্রে মাঝে মাঝে আসতাম, তাছাড়া উনি আমাকে ছেলের মতোই ভালোবাসতেন। তাহলে তো আপনি আমার বড় দাদা। যাক, বলুন আজ আপনি ওটা দেখানে। আমি আমার কাজে এদিকে এসেছিলাম। হ্যাঁ, শুনলাম
আপনি নাকি মন্ত্রী শুভঙ্কর নাগের ছেলেকে অ্যারেস্ট করেছেন, এ কথা কি সত্যি স্যার? পাতা যখন পড়েছে তখন ঝড়ও বইছে বই কি, ওই মন্ত্রী শুভঙ্কর নাগের ছেলে আমার হাজতে বন্দী। এতদিন জানতাম এই তল্লাটে মন্ত্রী শুভঙ্কর নাগের মুখের কথায় আইন। এই জায়গায় দাঁড়িয়ে ওনার ছেলেকে আপনি কতক্ষণ আটকে রাখতে পারবেন স্যার? উনি এখনই এখানে আসবেন, আইন মেনে চললে বা কাজ করলে ওনার ছেলেকে আমি এবারের মতো ছেড়েই দেবো, কিন্তু ক্ষমতা দেখাতে চাইলে সোজা কোর্ট। কিন্তু তার পরিণতিটা কি একবার ভেবে দেখেছেন স্যার? সে ভয় করলে আমি পুলিশের চাকরি করতাম না। কিছু পুলিশ ওদের ভয় করে চলে বলে এই প্রশাসনটাকে আজ ওদের বাজার সরকারে পরিণত করেছে। কিন্তু এভাবেই তো দেশটা চলছে। আপনি নিশ্চয়ই একা সমস্ত ব্যবস্থাকে উল্টে দিতে পারবেন না। সমাজ থেকে লড়াই করার কুসংস্কারকে দূর করার নজির এদেশে অনেকেই আছেন বাবু। তাছাড়া অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে এই যে ন্যায়ের বাচ্চা, তোমার গলা টিপলে তো অন্য পোষণে ভাত উঠে আসবে। তোমার সাহস কি করে হয় আমার ছেলেকে অ্যারেস্ট করবার? ভদ্রভাবে কথা বলুন, এটা থানা, আপনার বাগান বাড়ি নয়। এই বেশি ভদ্রতার ভেন্তরা দেখাবে না। তোমার কাছে আমাকে ভদ্রতা শিখতে হবে। জানো আমি এলাকার মন্ত্রী। ওই মহান পরিচয়টা আমার জানার প্রয়োজন নেই, আপনার চামচেদারকে দিবেন। তারা হয়তো খুশিতে একটু হাততালি দেবে, আর সেই খুশিটা আমার প্রয়োজন নেই। বড্ড তেল হয়ে গেছে না, তেলটা মেরে দেবো। তার আগে বলো, একজন অনারেবল মন্ত্রী ছেলেকে অ্যারেস্ট করেছে কোন সাহসে? মন্ত্রীর ছেলে অন্যায় করলে তাকে অ্যারেস্ট করা যাবে না, প্রশাসনের সংবিধানে কোথাও লেখা নেই বলে। অল্প বয়সে চড়ে পেকে গেছো। কোথায় কোথায় আমার ছেলে কোথায়? তার যোগ্য স্থান ওই হাজতেই আছে। এক তো চোর ডাকাতের সঙ্গে আমার ছেলে নেই। আপনার ছেলেও তাদের যে কোনো অংশে ভালো নয় মিস্টার নাগ। যাও যাও গিয়ে ছেড়ে দাও। হ্যাঁ, আপনি নিজে যখন এসেছেন তখন তো ছেড়ে দিতেই হবে স্যার। আসুন স্যার, এই বন্ড একটা সই করে দিন। আমি যে থানায় এসেছি এটা তোমার বাপের ভাগ্য ভালো। তারপর আবার এই বন্ডে সই। বেশ, এখান থেকে ছেলে ছাড়াতে না চাইলে কাল আদালত থেকে ছাড়িয়ে আনবেন। তর্ক না করে তাড়াতাড়ি সইটা করে দিন স্যার। মন্ত্রী বলে আপনার তো একটা প্যাস্টিজ আছে। তুমি থামো এই ছোকরা। এখন কি সাংবাদিকতা ছেড়ে পুলিশের দালালি করতে এসছো নাকি? তা তো আপনি বলবেনই, কারণ আমাদেরকে অপমান না করলে আপনার তো আবার পেটের ভাতই হজম হবে না। শঙ্কর বাবু, মাই টাইম ইজ আপ। আমি আপনার লাস্ট ডিসিশনটা শুনতে চাই। বলুন আপনি সই করবেন কিনা? আমার ছেলে ছেড়ে দাও। কুইক, হারি আপ! শুভঙ্কর বাবু, আপনার সাহস থাকা ভালো, কিন্তু বাড়াবাড়িটা মোটেই শুভ লক্ষণ নয়। না স্যার, মানে আমি যে অন্যায় আপনি করেছেন তাতে এখনই আপনাকে আপনার ছেলের সঙ্গে লোকাপে আমি বন্দি করতে পারি, কিন্তু আমি তা করব না। আজকের মতো ক্ষমা করে দিয়ে আপনাকে আমি জানিয়ে দিতে চাই যে আইন আপনার বাড়ির ঝি চাকর বা রাধুনি নয়, সে আপন পথেই চলবে। ওকে স্যার, বলছিলাম কি স্যার আমার ছেলেকে বন্ডে সইটা করে দিন, আজকের মতো ছাড়া পেয়ে যাবে। হ্যাঁ দেখ। আসামিকে ছেড়ে দাও। ওকে স্যার। শুনুন শুভঙ্কর বাবু, মন্ত্রী হয়েছেন বলে নিজেকে ভগবান ভাববেন না। যারা আপনাকে ওই আসনে বসিয়েছে, প্রয়োজন হলে তারাই আবার ওখান থেকে আপনাকে নর্দমায় ছুড়ে ফেলে দেবে। তাই বলছি, বুঝে সুঝে পথ চলবেন, নইলে আখেরে পস্তাতে হবে। বাবাকে নয়, পস্তাতে হবে তাদের যারা ক্ষমতার অপব্যবহার করে ওই থোরাকে সোরাজ্ঞান করেছে। ওই কথাটা আপনাকে তো মেনে চলা উচিত শোভন বাবু। আরে চুপ শালা সাংবাদিকের বাচ্চা! আরে আমাদের কথার মধ্যে তোকে নাক গলানোর সাহস কে দিয়েছে? চলুন বাবু, যদি পুনরায় লোকাপে ঢুকতে না চান তাহলে ভদ্রভাবে এখান থেকে বেরিয়ে যান। যাচ্ছি যাচ্ছি অফিসার, তবে যাবার আগে একটা কথা বলে যাচ্ছে অফিসার, আপনার আজকের এই ভুলের মাসুল খুব শীঘ্রই আপনাকে দিতে হবে। তোমার এত বড় সাহস যে তুমি থানায় দাঁড়িয়ে
আরে নাগ বংশের ছেলে আমি, তাই সাহসটা বরাবরই আমি আমার একটু বেশি অফিসার। আর এ কথা সত্য করে আমি প্রমাণ করে দেবো যে আমার এই এলাকায় পুলিশের কোনো খবরদারি চলে না। সেটা কি এসপি সাহেব আছেন? এসপি সাহেব? আরে ওসব এসপি টেসপি আমি কাউকে চিনি না, জানি না। তাই আগামী 7 দিনের মধ্যে, হ্যাঁ আগামী 7 দিনের মধ্যে আমাকে অপমান করার যোগ্য জবাব আমি দেবই দেব। নইলে নইলে আমি এই প্রতাপশালী মন্ত্রী শুভঙ্কর নাগের ছেলে নই, কথাটা মাথায় রাখবেন। শুনুন শুভঙ্কর বাবু, আপনার ওই বেয়াদব ছেলে একবার যদি সে আইনের ফাঁদে পা দেয় তাহলে আপনি মন্ত্রী হলেও কিন্তু সেই ফাঁদ আপনি কাটতে পারবেন না। বি কেয়ারফুল, ইট ইজ মাই ফাইনাল ডিসিশন। লাস্ট অর্ডার টু ইউ। ওকে স্যার, ওকে স্যার। আসলে কি জানেন স্যার, আজকালকার ছেলে তো তাই কিছুতে বসে রাখা যায় না। তবে আমি চেষ্টা করে দেখবো স্যার কি করে তোমাদের বিজয় ঘন্টা বাজানো যায়। চলি চলি স্যার, নমস্কার। নমস্কার। আমি কিছুতেই বুঝতে পারছি না এরা এত ক্ষমতা দেখায় কেন। যাদের একটা আঙুলের চাপে উত্থান আর পতন, তারা নিজেদের সর্বশক্তিমান ভাবে কেন? ওদের সেই চাওয়া কোনোদিন পূর্ণ হবে না, কারণ সব দেশে শেষ কথা বলে জনগণ, আর এদেশে তারাই বলবে। যাক বাবা, আপনি হঠাৎ এখানে? হ্যাঁ চলে এলাম। হ্যাঁ, তুমি নাকি ওই শুভঙ্কর বাবু ছেলেকে বিনা দোষে অ্যারেস্ট করে নির্যাতন করেছে, ওনার এই অভিযোগের ভিত্তিতে আমাকে এখানে আসতে হয়েছে। তাই নাকি? তাহলে আপনি ওনাকে কিছু বললেন না কেন? আরে না 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 না, তার কোনো প্রয়োজন নেই। উনি তোমাকে থ্রেট করতে গিয়ে নিজের জালে নিজেই জড়িয়ে পড়েছেন। আবার তাতেই হয়তো উনি কেউটে থেকে একেবারে জল ঢোড়া হয়ে গেছেন। আবার কেউটো হয়ে ফোনা তুলবেন। আগামীকাল যখন সংবাদপত্রের প্রথম পাতায় উনি এই ছবিটা দেখবেন। ছবি? কি ছবি? এ ছবি আপনি কখন তুললেন? উনি যখন আপনার দিকে পিস্তল তাক করে ধরেছিলেন, yes, সেই yes. সুযোগে আমি ছবিটা ক্যামেরা বন্দি করি। জানি এই ছবি ছাপলে আমি ওনার রোষানলে পড়বো, তবু ওনার শিরে সর্পঘাত করার মতো এমন একটা সুবর্ণ সুযোগ আমি হাতছাড়া করতে পারলাম না স্যার। অফকোর্স, ডোন্ট ওরি মাই বয়। আমার ছেলে নির্মল সব সময় তোমার বিপদে পাশে থাকবে। তাছাড়া ওই ইংরেজ সরকারের শত অত্যাচারে ওই সংবাদপত্রের কণ্ঠনালীকে চেপে ধরতে পারেনি, আর তার কণ্ঠরোধ করবে ওই শুভঙ্কর নাগ। তার কতটুকু ক্ষমতা যে তিনি এই দেশটাকে ধ্বংস করবেন, যেখানে কোটি কোটি হিন্দু মুসলিম শিখ জৈন বৌদ্ধ ভারতবাসী সমবেত কণ্ঠে বলবে अच्छा हिंदू हमारा हमारा सारे जहां से अच्छा हम बुलबुल हैं इसकी हमारा हमारा सारे जहां से अच्छा सारे जहां से अच्छा सारे जहां से अच्छा। বাচ্চা ছেনা বুড়ো মা বোন সবাই আসো গো, মা মনসার বহল নিয়ে আইছি। এই মা মনসার দুষ্ট থাকলে কোনো ভয় ডর নাই। তাই মায়ের বাহনে সন্তান খেলা দেখে যাও। হেই বাপ, কেউ যে আসে নাই বলি ই পাড়া কাজ ছিনা সাইয়ারা সব গেল কোথায়? তারা কোথাও হারিয়ে যায়নি রে দাদা, তারা সবাই ঘরে বসে এখন টিভিতে সিরিয়াল কিংবা সিনেমা দেখছে। কি বলছিস তুই? এই সাপের খেলা তো
ওরা মানুষের মন ভরাতে পারছে না দাদা, তাই তো সাপের খেলা, ভাদু গান, টুসু গান, যাত্রা নাটক ফুলে আর সব মানুষ এখন ঘরে শুয়ে টিভিতে সিরিয়াল দেখছে। কিন্তু এগুলো যাদের পেটের ভাত জোগায় তারা বললো কি বাঁচলো, তাতে এই সমাজের কি যায় আসে রে দাদা? তারা তো হচ্ছে এই সমাজের একটা আবর্জনা। সেই আবর্জনা ফেলে তুই মাকে এখানে এলি কেন? আমি না তোকে কতদিন বারণ করেছি। ওরে দাদা, পেটের জ্বালা যে কোনো নিষেধ মানি না রে দাদা। আমি জানি তোর সাপের খেলা আগের মতো মানুষ দেখে আর পয়সা দেয় না। অভাব আমাদের নিত্য সঙ্গী। পেটের খিদে চালালে অসুস্থ মায়ের এক মুঠো রোগের ওষুধ আর পেটের ভাত জোগাতে। তুই এখানে ছুটে এসেছিস, কিন্তু তোর কি করার ক্ষমতা আছে? তোর এই সংসারের অভাব মেটাতে কি করবি তুই? মানুষের মনে আমি খোরাক জোগাবো রে দাদা, যাতে আর কিছু না হোক সংসারে দুবেলা দুমুঠো খিদের ভাত তো জুটবে। কিন্তু কিভাবে কি করতে চাস তুই? নাচ গান, আজকের মানুষের চাওয়া পাওয়া সেরা উপাদান রে দাদা। রানী, আজকের মানুষ ভালো জিনিস চাই না রে দাদা, তাই তো খারাপ পোশাক পরে শরীরের মাদকতা দেখিয়ে তাই তো তাদেরকে আমি খুশি করবো রে দাদা। তাই বুঝি তুই এই পোশাক পরে পথে বেরিয়েছিস? আমার এতদিনের সফল সাথ অভাবের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে রে দাদা। আর সেই আগুন চাপা ছাই থেকে বেরিয়ে আসছে এক আমার শরীরের মাদকতা। ওগো ওগো, এই সভ্য সমাজের ভক্ত মানুষের দল, তোমরা কান পেতে শোনো, চোখ মেলে দেখো, এক সাপুরে মেয়ের মর্মভেদী আর্তনা। বাবারে ভদ্রলোকের দল, তোদের চাহিদা রুচিকে আমার লাখো লাখো সেলাম, কিন্তু কে শুনবে এই আজব দুনিয়ার গুজব কাহিনী? আমি শুনবো, আমার মালিক শুনবে, তার আগে এটা ধর। তার মানে এটা কি আছে? তোর বহিনের সুরতের কিমন, ইতনা মিষ্টি সুরত আউর গানা পথে ঘাটে মানায় না রে সালা সাপুড়ে। তাই তোর বোনকে মালিকের ফুল বাগান বাড়ি ফুল বাগিচায় সাজিয়ে রাখবো। চকচকে পোশাক পরা ভদ্র বেশি জানোয়ার, এতই যদি টাকা দিবি তাহলে একটা পথের মেয়েকে দিচ্ছিস কেন? যা, তুই তো নিজের বোনকে সেখানে সাজিয়ে রাখ। শয়তান, আমার বোনের গায়ে হাত দিলে তুই আমার কিছুই করতে পারবি না। কেমন করে তোর এই রূপসী বোনকে বাগান বাড়িতে তুলে নিয়ে যায়? আরে চিন্তা মত স্থলে তোর এই ভিখারিনী রানীকে নিয়ে যাও বাগান বাড়িতে রাজরানী করতে। ছেড়ে না শয়তান, নইলে হেসর এক কবে তোর ধর থেকে আমি মুন্ডুটা নামিয়ে দেবো। আরে 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 ডাক্তার বাবু, স্টেথোস্কোপ চড়ে হাসুয়া ধরছেন যে?
কিন্তু আপনি কি জানেন ডাক্তারবাবু, এই যন্ত্রগুলো সবজি কাটার কাজে লাগে। এই লড়াইয়ের ময়দানে একটা বাচ্চা ছেলের হাতে থাকে বোমা কিংবা পিস্তল, মৃত্যুর জন্য প্রস্তুত হও ডাক্তার। তাই কি কখনো হয় রে মা? মেয়েকে বিপদের মুখে ফেলে বাবা কি চলে যেতে পারে না? তুই মানুষ নয় বাবুজি, তুই দেবতা আছিস, দেবতা। তোর সেই দেবতাকে দু জায়গা পাঠিয়ে তোর এই রূপ জীবনকে আমি বাগান বাড়িতে তুলে নিয়ে যাবোই যাব। মৃত্যু তোমায় ডাকছে ডাক্তার। নরকের দ্বার প্রান্তে পাঠিয়ে দেবো রে শয়তান। যদি প্রাণে বাঁচতে চাস তুই পিস্তলটা আমায় দে। কে কে তুই জানোয়ার? জানোয়ার নয় রে, আমি তোর জীবনে একটা পীর পয়গম্বর, তাই তোর জীবনটা আজ তোকে ভিক্ষা দিলাম। চল ফট। কি আমার সাথে এত বড় ধোঁকাবাজি? না, ধোঁকাবাজি নয়, এর নাম বুদ্ধি আর কৌশল, যেটা তোর মধ্যে নেই। সেদিন ডাক্তারবাবু ছেড়ে দিলেন, আজ আপনি ছেড়ে দিচ্ছেন। আপনারা সবাই যদি পীর পয়গম্বর হয়ে যান, তাহলে এই শয়তানগুলোর সাজা কবে হবে? যেদিন ওদের পাপের 16 কোলা পূর্ণ হবে সেদিন। কিন্তু ওদের পাপের তরি পূর্ণ হতে আর কি বাকি আছে বাবা? ওরা তো পাপের জমিদারি কিনে নিয়েছে বাবুজি। জানি, তবু ওই এখানে আমি মারবো না। কারণ 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 এটা হলো দুর্গাতলা মায়ের পবিত্র মন্দির। এখানে মায়ের পুজোয় ঝিঙ্গা বলি হয়। ওর মতো পশুকে বলে দিয়ে এই পবিত্রতা আমি নষ্ট করতে চাই না। খামোশ, বকস বন্ধ কর বেয়াদব। ধীরে রজনী ধীরে। আরে এখনই এত উতল হলে চলবে কি করে? তোমাকে আমি বদ্ধ ভূমিতেই বলি করব। তার আগেই তোকে আমি খালাস করে বুঝিয়ে দেবো জানোয়ার, এই জঙ্গি আলম ইজ এ লিভিং টেরর। তাকে অপমান করার ফল কি ভীষণ, কি ভয়ঙ্কর। আজ আজ সারা দেশ জুড়ে চলছে সন্ত্রাসের বাতাবরণ। গ্রামগঞ্জের জনজীবন হয়েছে বিষময়। কিন্তু এইভাবে চলতে পারে না। আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই সন্ত্রাসের মূলচ্ছেদ আমি করবই। কিন্তু তোমার এই ক্ষুদ্র সামর্থ্য নিয়ে তুমি কি পারবে কোন রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে? ক্ষুদ্র জলকণে যদি প্লাবন আনতে পারে, দরিদ্র চাষি যদি সারা দেশের মানুষের মুখে আহার জোগাতে পারে, তাহলে হাজার আমি মিলে একত্রিত হয়ে সব অসাধ্যকে সাধন করতে পারবো। তোর সেই বিশাল যজ্ঞে আমার এই পুরাণটা যদি আহুতি দিতে লাগে, তাহলে তুই বলিস বাবুজি আমি আমি তোর কথায় হাসতে হাসতে এই পুরাণটা আমি সরিয়ে দেবো। তবে দেশের মানুষগুলো একটুকু সুখে থাক বাবুজি, একটুকু শান্তিতে থাক, একটুকু শান্তিতে থাক। দাদা দাদা, এই পুরুষ শাসিত সমাজে নারীদের মূল্য যে কতটুকু তা আমি জানি। তবু যদি পিতিলতা অদ্দেদার, রানী লক্ষ্মীবাই, মাতঙ্গিনী হাজরা, বিনা ঘোষের মতো মহিষী নারীদের জীবন এই দেশের কাছে লাগে, তাহলে আমিও আমার এই তুচ্ছ জীবনটাকে হাসতে হাসতে আমি পৌঁছে দিতে পারি। তবে শুধু একটিবার এই ছোট্ট বোনটাকে দেখো। আমি আমার এই জীবনটাকে বাঁচিয়ে রেখেও তোমার কাছে ছুটে আসবো দাদা, আমি তোমার কাছে ছুটে আসবো। আসি আসি ডাক্তারবাবু। দেশের প্রত্যেকটি মানুষের জীবন এক এক একটা বারুদের স্তূপ, আর এদের বিস্ফোরণ ঘটাতে চাই মাত্র একটা দেশলাই কাঠি। সেই দেশলাই কাঠি হওয়ার সাহস ও বুদ্ধি তোমার মধ্যে আছে তা আমি জানি, কিন্তু কেন কেন তুমি দেশলাই কাঠি হবে? কি স্বার্থ তোমার? আপনার স্বার্থের সঙ্গে আমার স্বার্থের কোনো অমিল নেই কাকা বাবু। আমার স্বার্থ? এসই মনে করে দেখুন, আজ থেকে ঠিক কয়েক বছর আগে অর্জুন মালিকের স্ত্রী সুজাতা দেবীকে আপনি আশ্রয় দিয়েছিলেন, আর সেই জন্য ওই মন্ত্রী শুভঙ্কর নাগ যে অত্যাচার করছিল সে কথা মনে আছে আপনার? কিন্তু কিন্তু সে কথা তুমি জানলে কি করে? কি কি তোমার পরিচয়? পরিচয় জানে কি হবে বাবা? ও আমার দাদা, আর এটাই তো শেষ কথা। তবু ওনার পরিচয় আমার প্রয়োজন আছে। ওই কলকাতা থেকে নন্দনপুর পর্যন্ত বহু বিপদে ওনাকে ত্রাণকর্তা রূপে দেখা গেছে, তাই বুঝি আপনার বহুত অসুবিধা হচ্ছে, তাই না? না না, আপনি আমাকে ত্রাণকর্তা না হয়ে যদি টেররিস্ট হতাম আপনার বুঝি বেশ ভালোই হতো। না না, আপনি আমায় ভুল বুঝছেন। আসলে আমিও একই কথা জানতে চাই বাবা।
তোমার মতো মহান মানুষের নাম ঠিকানা জানবো না তাই কি কখনো হয়? বলো বাবা, বলো কি নাম তোমার, আর থাকো কোথায়? তোমাকে যেন খুব চেনা চেনা লাগছে। লাগবেই তো কাকা বাবু, আমি যে আপনাদের পরম আত্মীয়। তার মানে? তাই মানেটা কিছুদিনের জন্য অন্তরের অন্তঃস্থলে গোপন থাক। তবু আপনি আপনার সত্য পরিচয় বলবেন না? কেন বলবো? আপনি যদি আপনার সত্য পরিচয়টা গোপন রাখেন। কে বললো আমি সত্য পরিচয় গোপন করছি? আমি এসপি নিশিকান্ত সেনের একমাত্র পুত্র নির্মল সেন, বর্তমানে নন্দনপুর থানার ওসি। না, এটা আপনার প্রকৃত পরিচয় নয়। কি বলছেন আপনি? আমি নিজের অজান্তে হলো আপনি মিথ্যে কথা বলছেন, তাই আমার কথা সত্যতা আপনার বাবার কাছ থেকে জেনে নেবেন। আপনি কি করে বুঝলেন যে আমি নির্মল সেন নই? আপনার কপালের এই কাটা দাগটা যেটা গ্রামের সকলেই চেনে। কই দেখি। হ্যাঁ, এই যে আমার নিজের হাতের সেলাইয়ের দাগ। তবে কি কোথাও যেন একটা রহস্য দাঁড়া বেঁধে আছে? তার আগে সত্যি করে বলো তো বাবা, তুমি কে? তোমার বাড়ি কোথায়? আর তোমার নাম কি? হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। এই মাটি জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেক চেনা, অনেক জানা, অনেক চেনা, অনেক জানা তোমাদের কাছে। হয়তো আমাকে